এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সোহেল। উনি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বড় বোনের কাছ থেকে। আর এটা অনেক আগের ঘটনা, তো এটা এক্স্যাক্ট কত সালে হয়েছিল এটা বলা মুশকিল, তবে মুক্তিযুদ্ধের আগে বা পরের কোনো একটা সময় হতে পারে। পরে বলতে হয়তোবা সেটা 1975-76 সালের ভেতরে, আগে বলতে 60-61 সাল থেকে শুরু করে নিয়ে 70 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে বলে ধারণা করা হয়। আর এটা ঠিক কোথায় ঘটেছিল এটা বলা মুশকিল, কারণ এটা ওনার বড় বোনও জানতে পারেন নাই, আর সোহেল ভাইও তো জানবেন না, এটাই স্বাভাবিক। যার কারণে স্থানটা উনি বলতে পারেন নাই, তবে অনুমান করা যায় এটা নরসিংদী জেলার আশেপাশের কোনো একটা জায়গা হবে। ওই সময়ে শুধু না, এখনও কিন্তু আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, এছাড়া আরও অনেক জেলা রয়েছে, সেখান থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা তৈরি করে, লম্বা একটা ভেলা তৈরি করা হয়, বাঁশের বান্ডিলগুলো বাঁধা হয়, একটার সাথে আর একটা কানেক্টেড থাকে রেল লাইনের মতো। রেল লাইনের উপর দিয়ে যেভাবে রেলগাড়িগুলো চলে আসে, ঠিক তেমনি নদীর পানির উপর দিয়ে রেলগাড়ির মতো বাঁশের যেই বান্ডিলগুলো এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, তারা বাইতে বাইতে অনেক দূর দূরান্ত থেকে বাঁশগুলো তারা বিভিন্ন বাজারে নিয়ে আসেন। তো ওনাদের ওই এলাকাতে এরকম বাঁশ সংগ্রাহক বেশ কয়েকজন ছিলেন, তারা 10 জনের একটা দল ছিল। এদের মধ্যে আপন 2 ভাইও ছিল। ওনারা দূর দূরান্তে বাঁশ সংগ্রহ করার জন্য যেতেন, আর সেই বাঁশগুলো ওনারা নদী পথে ওইভাবে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করতেন, যেটা এখনও কিন্তু রয়েছে প্রিয় লিসেনার্স। এখন যদিও বা সড়ক পথ অনেকটা উন্নত হয়েছে, এরপরও কিন্তু নদী পথে সেখান থেকে বাঁশ নিয়ে আসা হয়। বিশেষ করে পার্বত্য এলাকায় যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাঁশ আনা হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই এই ছবি বা ভিডিওগুলো দেখতে পাবেন। ওনারা ওই সময় ওভাবেই বাঁশগুলো নিয়ে আসতেন, অনেক বাঁশ একসাথে নিয়ে আসতেন আর কি, বাইতে বাইতে নিয়ে আসতেন নদী পথে। দূর দূরান্তে যেতেন, তো ধারণা করা হয় নরসিংদী জেলার আশেপাশে কোনো একটা জায়গায় ওনারা গিয়েছিলেন। এক্স্যাক্ট কোন জেলা এটা বলা যাচ্ছে না আর কি, বা দূরেও যেতে পারেন। ওই এলাকায় একটা বিশাল বাঁশের ঝাড় রয়েছে বা ঝোপ রয়েছে, এটা ওনারা শুনেছিলেন লোক মারফত। আর ওনারা এটাও শুনেছিলেন এটার মালিকানা ওই রকম নাই, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় এটা নাই। ওনারা ওখান ওই 10 জনের ভিতরে যিনি টিম মেম্বার ছিলেন উনি বললেন
যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা তো আসলে এটা করেই খাই, আমরা চেষ্টা করি বাঁশ নিরাপদের সাথে কেটে নিয়ে আসার জন্য। এটাই আমাদের পেশা, এটা আমাদের রুজি রুটি, এটা দিয়ে আমরা আমাদের পরিবারকে আল্লাহর রহমতে চালাই। এখানে কি সমস্যা আছে একটু বলবেন? তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার অনুমতি চাইছেন, আপনারা যদি বাঁশ কেটে নিয়ে যেতে পারেন তো ভালো, আমরাও চাই এই বাঁশটা পরিষ্কার হোক, কিন্তু আমরা কেউ এটা পরিষ্কার করতে পারি না। আপনারা যদি দীর্ঘ সময় মাটি থেকে প্রায় 5-6 হাত উঁচুতে বা 3-4 হাত উঁচুতে একটা থাকার জায়গা তৈরি করেন। ওই জঙ্গল থেকে বাঁশ কেটে, বাঁশ ফেরে ওনারা এরকম একটা মাচাং তৈরি করে ফেলেন। এই কাজে ওনারা সিদ্ধহস্ত, কয়েক ঘন্টার মধ্যে এই কাজ করে ফেলেছেন ওনারা। থাকার মতো একটা জায়গা তৈরি করেন যেন এই 10 জন ঘুমাতে পারেন। প্রথম দিন যে গিয়েছেন ওনারা 9 জন কাজ করছেন, একজন রান্নার কাজ করছেন, যেহেতু ওনাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এই বাঁশঝাড়ের ভেতরেই ওনারা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্য 9 জন যে এই যে মাচাং তৈরি করছেন, এক
কিছুক্ষণ গুনে চলে গেল, হেঁটে হেঁটে আবার চলে গেল, মিলিয়ে গেল কোথায় যেন। দুপুরের দিকে যখন খাবার খেতে এসেছে তখন ওনাদেরকে এবারও বলছেন যে আমি তো এখন এরকম জিনিস দেখলাম, এবার শুধু প্লেট গুনে নিয়ে গেল। অর্থাৎ কয়েকজন আমরা আসি এইটা মনে হয় গুনলো। এই কথা শোনার পর ওনারা কেউ কেউ কিছুটা গুরুত্ব দিলেন, কেউ কেউ একদম হেসে উড়িয়ে দিলেন। ওই রাত্রে ওনারা যখন রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, গভীর রাত, আনুমানিক কয়টা বাজে তো বলা যায় না, এরকম বাঁশঝাড়ের ভেতরে তো আসলে সন্ধ্যার পরেই মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার। দেখেন যেহেতু দিনের বেলাতেই আলো কম পড়ে, সেখানে বিকেল হলেই বাঁশঝাড়ের ভেতরে রাত নেমে আসে। আর রাতের বেলার কথা আর কি বলবো, সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার পরপরই ওনারা শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা আসলে ওনারা বলতে পারেন না, তবে খুব যে বেশি রাত ছিল এটাও বলা যাবে না। ওনাদের জন্য সেটা অনেক রাত নিঃসন্দেহে। ওনারা রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবারই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে বাঁশের কটমট কটমট আওয়াজে। বাঁশঝাড়ের ভেতর যখন বায়ু বা বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু এই বাতাসের কারণে শুধু যে পাতার ঝিরঝির শব্দ শোনা যায় বিষয় এরকম না। যারা বাঁশঝাড়ের ভেতরে গিয়েছেন বা পাশ থেকে শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ অনেক সময় কটমট 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 আওয়াজ করে। এই আওয়াজগুলো এরকম যে এই দুই ভাই কি করেছেন, ভয়ে ওইখান থেকে লাফ দিয়ে দুইজন একসাথে একদিকে দৌড়ানো শুরু করেছেন। তো ওনারা যখন দৌড়াচ্ছেন তখনই বুঝতে পারলেন যে এই অবয়বগুলো ওই মাচাঙের খুঁটি ভেঙে ফেলেছে, মাচাংটা ধপাস করে পড়েছে। ওই 8 জনই ওই মাচাং শুদ্ধ মাচাং ভেঙে নিচে পড়েছেন। এরপর তো ওনারা কি হয়েছে দেখেন নাই, ওনারা তো দৌড়াচ্ছেন দুইজনই, তো এই দুইজন একসাথেই দৌড়াচ্ছেন, কিন্তু কোন দিকে যে দৌড়াচ্ছেন এটা বুঝতে পারছেন না। একটা জায়গায় এসে মনে হলো ওখানে একটা গাছ আছে, আর তখনও মনে হচ্ছিল পেছনে ওনাদের দুইজনকে কেউ ধাওয়া করছে। ওনারা দ্রুত একই গাছে উঠে পড়েন। গাছে ওঠার পর ওনারা দেখেন যে একটা অবয়ব নিচে এসে ঘোরাঘুরি করছে। ওই সেম অবয়বটা তখন ওখানকার লোকদেরকে ডেকে তোলেন, বলেন যে আমরা সেই চেয়ারম্যান সাহেবের কাছে যাব,
এখন রাত্রেবেলা পথ চিনতেছি না কোন দিকে যাব। তখন ওখানকার একজন লোক আবার চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। ওই রাত্রে চেয়ারম্যান সাহেবকে ডেকে তোলা হয়। চেয়ারম্যান সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমাদের তো একজন এরকম দেখছিল, আমাদেরকে বলছিল, আমরা তো বিশ্বাস করি নাই। তারপর তো এই রাত্রে এই ঘটনা, আমরা এরকম আমাদের 8জন সাথী ভাইয়ের মাথা দেখে আসছে ওই জঙ্গলের ভিতরে। তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে তোমাদেরকে তো আমি আগেই সতর্ক করছিলাম এই জায়গাটা ভালো না, তারপরও তোমরা গেছো। আমি তো আগেই বলছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হইলে আমাকে কোনো দায় দিতে পারবা না। দেখলা তো। তারা আসলে কোন ধরনের এন্টিটি ছিল এটা কেউ জানে না। সবাই ধারণা করে এখানে এমন কোনো ভয়ঙ্কর একটা জিনের গোষ্ঠী রয়েছে যারা এই বাসার বা আশেপাশে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে মানুষের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। ওরা দিনের আলোতে এসে ওদের উপস্থিতি জানান দিয়ে গেছে। এবার প্লেট গুনে গেছে যে ওরা কয়জন। আল্লাহর রহমতে মাত্র 2জন ব্যক্তি এখানে জীবিত থাকতে পেরেছিলেন, যার মাধ্যম এই 2জনের মাধ্যম দিয়েই এই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা গা শিউরে ওঠার মতো অবস্থা। দিনের বেলাতে এরা এসেছে, প্লেট গুনে গেছে, অনুমান করছে কয়জন হতে পারে, কয়জনকে খাওয়া। জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই চান মিয়া। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। উনি এতটাই সৎ মানুষ ছিলেন যে আমাদেরকে এই যে আরফান ভাই জানিয়েছেন, মাঝে মাঝে ওনারা চক থেকে লেবু নিয়ে আসতেন। লেবু নিয়ে এসে যখন ওর মাকে দিতেন, ওনার মা সেটা কেটে যখন খাবারের সময় লেবুটা দিতেন, তখন কিন্তু এই আরফান ভাইয়ের বাবা উনি তার মাকে প্রশ্ন করতেন লেবু পেলে কোথায়, আমি তো লেবু কিনি নাই। তখন ওনার মা বলতেন যে এই যে তোমার ছেলে নিয়ে আসছে। তখন আরফান ভাইকে বলতেন যে তুমি এটা কোত্থেকে নিয়ে আসছো। তখন উনি বলতেন যে এটা তো আসলে চকের থেকে নিয়ে আসছি, সোজা বাংলায় এটা হলো চুরি করা জিনিস। উনি কখনোই এই জিনিস খেতেন না জেনে শুনে। শুধু তাই না, ওনাকে কেউ চাইলেই যে এক কাপ চা খাওয়াবে এটাও সম্ভব ছিল না। ওনাকে চাইলে যে কেউ কোনো খাবার খাওয়াবে ডেকে, এটা অনেক কঠিন ছিল। জেনে বুঝে তারপর কারো কাছ থেকে কোনো জিনিস খেতেন, কেউ যদি তাকে আপ্যায়নের জন্য ডাক।
আমার জল চোখের উপরে আমার যে তসবিটা আছে না, আর একটা বাটি আছে, বাটির মধ্যে পানি আছে, এই পানি সহ বাটি আর তসবিটা নিয়ে আয় আমার কাছে। তো জাহাজ আলী উনি গিয়ে ওইটা নিয়ে আসছেন। নিয়ে আসার পর শুধু তসবিটা ওই পানির মধ্যে ভিজিয়েছেন, ভিজিয়ে ওই তসবিটা একটা ঝাড়া দিয়েছেন যেন তসবির সাথে লেগে থাকা পানি ওই মেয়েটার শরীরে ছিটকে যায়। যখনই এটা হয়েছে সাথে সাথে ওই মেয়ের ভিতরে ওই জিনটা চলে আসছে, এসেই বলতেছে যে চান মিয়া, তুই খুব ভালো মানুষ, তোর মুখের দিকে তাকায় আমি কিন্তু চলে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ সহজে হাজির করতে পারেনি, তুই পারলি, নিঃসন্দেহে তুই ভালো মানুষ, না হলে পারতি না। তোর মুখের দিকে তাকা, আমি এখনকার মধ্যে চলে যাচ্ছি, তবে এই মেয়ের কাছ থেকে আমি পুরোপুরি যাব না, তবে ও আগের মতো স্বাভাবিক জীবনযাপন অনেকটাই করতে পারবে, এতটুকু কথা দিয়ে যাচ্ছি, তবে
জর্জিয়া, ইউনাইটেড স্টেটস থেকে। পাভেল তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি পাভেলের ঘটনায়। ঘটনাটি 2018 সালে পাভেলের সাথে ঘটেছিল। সে তখন নতুন নতুন গিয়েছে পড়াশোনা করতে জর্জিয়াতে। তো প্রথম গিয়ে খুব একটা ভালো লাগছিল না তার কাছে, বেশ বোরিং লাগছিল, কারণ তার পরিচিত তেমন কেউ ছিল না। সে উঠেছিল খালার বাসা ওখানে গিয়ে, এবং এই খালার বাসা ওখানে হওয়ার কারণেই তার অ্যাডমিশনটা এখানে নেওয়া, তার খালুই ব্যবস্থা করছিলেন সব কিছু। তো যাই হোক, দেখা যেত যে বেশ স্ট্রিক্ট অবস্থায় থাকতে হতো, খালা বেশ স্ট্রিক্ট ছিলেন। তো মোটামুটি ক্লাস আর বাসা আর এর মাঝে তার খালার ব্যবসা ছিল কাছেই, তাকে আবার নিয়ে আসতো যে ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি এইটুকুর মধ্যেই তার সীমাবদ্ধ জীবন ছিল, তার ক্লাস আর ওই বাসা। তো বেশ বোরিং জীবন। আর বাসাটা এমন একটা জায়গায় ছিল, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, অনেক গাছপালা আছে, সুন্দর। এটাই তার একটা ভালো লাগার জিনিস ছিল। বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার শেষ দিকে চলে যেত। বাসা ছিল এমন একটা গলিতে, যে গলির শেষ মাথায় ডেড এন্ড। এই ডেড এন্ডের দিকে চলে যেত মাঝে মাঝে হেঁটে পাভেল। মানে দেখা যেত বিকালে বা রাত্রেবেলা যখন তার মানে ফ্রি টাইম থাকতো, হেঁটে হেঁটে চলে যেত। এবং খুব ভালো লাগতো সন্ধ্যার পর কখনো হাঁটলে। একেবারে সুন্দর একটা রাত্রির আওয়াজ ছিল, এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এরকম একটা হাঁটার রাস্তা। বের হয়ে গেলে ওই পাশে বেশ কিছুটা উডস, আর তারপরে দূরে আরেকটা ব্লকে অন্যান্য বাসা। তো যাই হোক, পাভেল হেঁটে হেঁটে যেত, এবং সেই ক্রিকেটের শব্দ শুনতে শুনতে, মানে যে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে হেঁটে শেষ মাথা পর্যন্ত যেত। এবং যে দেখতো যেখানে ডেড এন্ডটা, ওখানে বড় বড় স্টিলের বার দিয়ে এরকম লাগানো, ডেড এন্ড লেখা আছে, এবং তার পাশে বিশাল উডস। তো পাভেল খুব ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে। যখন সে দেশে ছিল, অনেক ভূতের মুভি দেখতো, ভূতের প্রোগ্রাম শুনতো রেডিওতে। তো এগুলো তাকে আরও বেশি ইন্টারেস্টেড করে তুলতো এই প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি। তো এই কারণেই পাভেল আসলে সন্ধ্যার পর যখন হেঁটে বেরিত, এদিকে আসতো, তার কাছে ভালো লাগতো। উডসের এই নীরবতা একটা দেখে মনে হইতো কেমন মিস্টিক। তো পাভেলের মামা থাকতো হচ্ছে নিউ মেক্সিকোতে। তো পাভেল তার মামার সাথে প্রায় কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এমনিও কথা বলতো। তো মামার সাথে তার খুব ভালো সম্পর্ক। বয়সে 10 বছরের মতো ডিফারেন্স, কিন্তু মামা খুব জলি। তো মামার সাথে কথা যখন বলতো যে মামা এখানে তো আসলে তেমন কিছু করার নাই, যাই বোরিং এই সেই। তো মামা বলে যে সামার ভ্যাকেশন তো সামনেই, সামার ভ্যাকেশনে চলে আসিস, 1 সপ্তাহের জন্য আসিস, তোর ঘুরাই নিয়ে বেড়াবো না এদিক ওদিক, আমাদের এখানে অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর, এগুলো বলে। তো পাভেল বলে যে ওখানে হন্টেড কীরকম? তো বলে আরে হাসতেছে, এসে বলে যে হন্টেড অনেক জায়গা আছে, তুই আসিস, আসলে পরে আমরা যাবো না। যাক, তো পাভেল ওরকম সময় পার করতে থাকে। এর মাঝে সামার চলে আসে, আর সামারে তাদের ভ্যাকেশন শুরু হয়, বেশ বড় গ্যাপ। তো পাভেল চিন্তা করে যে আমি এবার একটু যাই, মামার ওখান থেকে ঘুরে আসি। তো খালাকে বলে, খালা তাকে বলে আচ্ছা যাও ঘুরে আসো এই সেই। তো পাভেল সব কিছু গোছায়, সেখানে তার খালা তাকে টিকিট কেটে দেয়। তো সে সুন্দর করে প্লেনে উঠে চলে যায় ওইখানে। তো মামার ওখানে যাওয়ার পর মামা যখন তাকে নিয়ে যাচ্ছে বাসায় এয়ারপোর্ট থেকে, তখন তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সব কিছু দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগে, এবং কিছু কিছু উডস দেখছে, সেখানে বিভিন্ন রকমের গাছ, এবং দেখা যাচ্ছে মাঝখানে খোলা জায়গা এই সেই। তো মামার বাসায় যাওয়ার পর দেখে যে বিকালবেলা মামার বাসায় পার্টি দিছে মামা। পার্টি মানে কি, বন্ধু বান্ধব আসছে, আড্ডা দিতেছে। তার মামার দোকান আছে ওখানে, বড় দোকান আছে, ওইটা চালায় তার মামা। তো মোটামুটি ভালোই ফ্রি টাইম আছে মামার। তো তার মামার একজন ক্লোজ ফ্রেন্ড আসছে না বিল, আর বিল তার কাজিন নিয়ে আসছে ফ্রেড। এরা হলো তার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, এই বিল আর ফ্রেড। তো এরা বেশ দেখা গেলো আনন্দপ্রিয়, গল্পগুজব করতেছে। তার মা যখন পাভেলকে পরিচয় করা দিছে, পাভেলের সাথেও তারা খুব ভালোভাবে মিশলো। তো খুব আড্ডাবাজি করতেছে। এর মধ্যে অন্যান্য ফ্রেন্ডরা চলে গেছে, অনেকেই তাদের কাজ ছিল, চলে গেছে। বিল ফ্রেড বসে আছে, তার মা বসে আছে। তখন প্রায় এরকম রাত 8:30 9টা বাজে আর কি। তো তাদের ওই পুল সাইডে তারা গল্প করতেছে। পুল সাইডটা এরকম যে তাদের ওই সুইমিং পুলের পাশে বেশ খানিকটা জায়গা আছে, তারপর দূরে ফেন্সের ওই পারে বেশ ফাঁকা জায়গা, এরপর উডস আছে। আর এখানকার উডসগুলো ডিফারেন্ট, মানে ওইখানে যে উডস দেখছে পাভেল তার খালার ওইখানে, সেগুলো হচ্ছে ডেন্সড উডস। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছপালাগুলা মানে বেশ কাছাকাছি এরকম, মানে খুবই না। আর এইখানে মামার এখানে যে উডসগুলো দেখতে, সেটাতে মনে হচ্ছে দূরে যে গাছপালাগুলো কেমন জানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, এরকম বেশ দূরে দূরে। মানে একটু ডিফারেন্ট, এখানকার রুটসটা একটু ডিফারেন্ট। মনে হচ্ছে যে এখান থেকে ওখানে গেলে মানুষ হারায় যাবে, এরকম একটা অবস্থা, মানে একটু বেশি মিস্টিক দেখতে মামার পুল সাইডে। তো যাই হোক, গল্প করতেছে। এর মধ্যে এই ফ্রেডের সাথে তার বেশ জমে গেল, মামার ফ্রেন্ড বিলের কাজিন যে। তো ফ্রেডের সাথে বেশ জমে গেল, বিভিন্ন গল্প করতেছে এই সেই। তো ফ্রেড বলতেছে যে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে খুবই হন্টেড, এরকম এই সেই। মানে আমরা তো মাঝে মাঝে ক্যাম্পিংয়ে যাই বিভিন্ন জায়গায়। তো তার মামা বলতেছে তখন, পাভেলের মামা হাতে শুনে বলতেছে এই আমার বাইক নাড়া নিয়ে আমরা ক্যাম্পিংয়ে যাবো, সো আমরা প্ল্যান করো কোথায় যাব।
তো ফ্রেড বলে যে ওয়েল আমার যেটা যাওয়ার জায়গা আছে আমি যাই নাই কখনো, বাট আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি যাইতে চাইছি সব সময়। ওইটা হচ্ছে এখানকার সবচেয়ে হন্টেড ক্যাম্প গ্রাউন্ড। আমি শুনছি ওইটা নাকি সবচেয়ে স্পুকিয়েস্ট, কাজ আমি অনেকগুলোতে গেছি, আমি এরকম কিছু দেখি নাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এইটাতে নাকি এরকম আছে। তো পাভেলের মামা শুনতেছিল, সে বলে যে ওয়েল লেটস গো দেয়ার, চলো আমরা যাই। তো বলে যে তাহলে আমাদেরকে বেশ খানিকটা দূরে যেতে হবে, কেন আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে। বলে ইটস নট এ প্রবলেম। তো ওরা সবাই মিলে প্ল্যান করে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা অমুক দিন যাব। তো প্ল্যানের মধ্যে তারা উইকেন্ডটাকে বাদ দিয়ে রাখে, কারণ উইকেন্ডে নাকি মানুষজন শান্ত যায়। তো উইকেন্ডে গেলে তো অনেক মানুষ থাকবে, শান্ত অনেক মানুষ মানে কি অনেকে আগ্রহী থাকে এবং উইকেন্ডেই টাইম পায়। তো ওই সময় গেলে ওরকম কিছু দেখার চান্সেস থাকে না। তো ওইটা তারা বাদ দিয়ে তারা প্ল্যান করে মানডেতে যাবে, মানে উইকেন্ড বাদ দিয়ে আর কি, স্যাটারডে সানডে বাদ দিয়ে। তো মানডেতে যাবে মোটামুটি ওরা দুজন, বিল আর ফ্রেড দুজন প্রিপেয়ার হয় মানডের জন্য। ওদের তো কাজ আছে ওই দিন, তারা এক্সট্রা ডে অফ নিয়ে তারপর রেডি হয়। যাই হোক, যত সময় তার রওনা দেয় এখান থেকে। পাভেলের মামার ট্রাক ছিল, কারণ তার মামার তো ওখানে স্টোর আছে, প্রোডাক্ট ক্যারি করতে এমনি, তার মামার ট্রাক ছিল। ওই ট্রাক নিয়েই তারা যায়, সবাই সব কিছু লোড করে ট্র্যাকে করে যত সময় রওনা দেয়। তো রওনা দিয়ে ওখানে পৌঁছায় এবং রাস্তাঘাট ওইখানে তো ওরকমই, যেটা বলছি যে সুন্দর একদম করা, এবং একটা জায়গায় যেখানে তারা ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাচ্ছে ওইখানকার রাস্তাঘাট আরও সুন্দর। তো যাই হোক, একসময় পৌঁছায় ওইখানে। তো ক্যাম্প গ্রাউন্ডে ঢুকে পাভেলের কাছে একটু অন্যরকম লাগে, মানে এই যে এখানকার যেটা বললাম যে উডসের বিন্যাসটাই ডিফারেন্ট, গাছপালাগুলা একেবারে ডিফারেন্ট, মানে ওখানে পাইন, ওক, উইলো, এই গাছগুলো ভর্তি। উইলো গাছগুলো তো একদম অন্য একটু ক্রিপি টাইপের। তো এই যে গাছগুলো দিয়ে ভর্তি, একটু ডিফারেন্ট এবং খুব ডেন্সড কয়েক জায়গায়। তো যাই হোক, তো ওখানে পৌঁছায়, ওখানে কথাবার্তা বলে তারা কোথায় ক্যাম্প করবে সিলেক্ট করে, এবং ক্যাম্প করবে সিলেক্ট করে তারা ওখানে চলে আসে, যে ওখানে তারা টেন্ট গেড়ে ফেলে এবং ট্রাকটা পাশে রাখে। তো যখন তারা পৌঁছাইছে মানে দুপুরের পর, ওই জায়গাটা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায়। তো দেখা গেছে যে পাভেলের মামার সাথে বিল বেশি ঘুরতেছে, কারণ ওরা দুজন বেশি ক্লোজ। ফ্রেডও ক্লোজ, কিন্তু ফ্রেড আবার বেশ ভালো টাইম কাটাইতেছে পাভেলের সাথে, কারণ পাভেলের সাথে তার মিলছে আর কি কথাবার্তা। তো পাভেল আর ফ্রেড দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে পাভেল বুঝতে পারে যে কিছু কিছু জায়গা আছে একদম নীরব এবং কিচ্ছু নাই, শুনশান, মানে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে দুই একটা। হেঁটে যাচ্ছে, তখন তো একদম মানে দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। তো তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে পাভেল আর ফ্রেড, সেই জায়গাটা একটা চিকন পায়ে চলা পথ আর কি, একদম মাটির মধ্যে দিয়ে মেঠো পায়ে চলা পথ, এবং দুই পাশে একটা জায়গায় দিয়ে নিচু হয়ে গেছে, মানে মোটামুটি বেশ নিচু, বৃষ্টির পানি জমে আছে ওই জায়গায়, ঘাসের মাথা দেখা যাচ্ছে এরকম। তো ওই জায়গায় এসেই জানি কেমন একটা ফিল হয় পাভেলের কাছে। তো সে দেখে যে যেখান থেকে নিচু হয়ে গেছে সেটার ওই পাশে আবার উঁচু হয়ে রাস্তা উঠছে, উঠে সামনের দিকে গেছে, এবং এটা কিন্তু পায়ে চলা পথ পুরোটা সামনে, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ওঠানোর মতো না। তো হেঁটে সামনে গিয়ে বাঁ পাশে একটা ঝোপালো জায়গা, ডান দিকে বেশ ঘন বন, ঘন গাছপালা ওই জায়গায়, একদম ডেন্সড। তো পাভেলের জানি কেমন একটা ফিল হয়, মানে গা শিরশির অনুভূতি হয়। সে ফ্রেডকে বলে যে আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো না, মানে এখান থেকে হাঁটাটা ঠিক না এরকম মনে হচ্ছে, মানে ওই পাশে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে নিচু জায়গাটা ওই পাশে ওঠাটা ঠিক হবে না এরকম মনে হচ্ছে। তো ফ্রেড বলতেছে এক্স্যাক্টলি আমারও কাইন্ড অফ সেম মনে হইতেছে, ডোন্ট গেট মি রং, যে আমি তোমার কথা শুনে বলতেছি, আমার কাছেও কিন্তু একই রকম মনে হচ্ছে। ফর সাম রিজন আমার ভেতর থেকে কেউ বলতেছে যে এইখান থেকে ক্রস করো না। অ্যান্ড আশ্চর্য জিনিস কি জানো? তো পাভেল বলছে কি, বলে আমি এখানকার সম্বন্ধে যত খবর নিয়েছি বলতেছে যে এই জায়গাটা নাকি বেশ একটা হন্টেড স্পট এখানে। তো মানে এই যে ভেতরে বলতেছে এর পিছনে কোনো কারণ আছে, বাট হোয়াট ইউ সেই, আমরা কেউ পাশে যাবো না, মানে তোমার ডিসিশন কি? পাভেল বলে যে অবশ্যই যাবো, যখন এরকম ফিল হয় তখন তো যাওয়া উচিত, হন্টেড মানে স্পটে আসার মূল আনন্দটাই তো এইটা। তো ওকে ফ্রেড বলো লেটস গো বলে দুইজনে হেঁটে ওই চিকন রাস্তা দিয়ে হেঁটে ওই নিচু জায়গা দিয়ে পার হয়। তো নিচু জায়গা দিয়ে যখন পার হচ্ছে তখনই নাকি কেমন একটা স্মেল পায়। ওই পাভেল মনে হয় যে যেটা এক্সপ্লেন সে যা করছে তার কাছে মনে হয়েছে যে অনেকটা আছে না জলীয় বাষ্প, দুপুরবেলা দেখবেন গরম বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, গরম বাতাসে আপনি কোনো পুকুরের পাশ দিয়ে গেলে বা কিছু যেখানে কচুরিপানা থাকে বা কিছু, এক ধরনের গরম বাতাস পাওয়া যায়, অনেকটা সেরকম একটা সে এক্সপ্লেইন করছে পাভেল, যে ওরকম একটা বাতাসের মতো মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে ওইখানে। তো যাই হোক, ওই জায়গাটা তারা পার হয়ে ওই পাশে উঠে উঁচু জায়গাটাতে ওখান থেকে উঠে হেঁটে হেঁটে সামনে যায়, এবং কেমন জানি তাদের কাছে একটা অনুভূতি হতে থাকে, মনে হইতেছে যে একটা মানে খা জায়গা,
মানে পাভেলের কাছে হইতেছে, এবং পাভেল ফ্রেডকে জিজ্ঞেস করছে, ফ্রেডের কাছে এরকম মনে হচ্ছে যে খা জায়গার একটা অনুভূতি, যে মানে কেউ একজন আসে ওইখানে, তার দিকে চোখ রাখতেছে এরকম। তো দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে গিয়ে ওই যে বাঁ পাশে ঝোপ, ডান পাশে ঘন গাছপালা, ওইখানে চলে যায়। ওইখানে গিয়ে কিছুটা হেঁটে ভেতরে ঢোকে। তো ভেতরে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখবে, এটা চিন্তা করেনি পাভেল। তার কাছে মনে হচ্ছে যে সে ঠিক পুরোনো আমলের, যে পুরোনো আমল বলতে কি, মানে 80s বা 90s যে হরর মুভিগুলো দেখতো, সেখানে যে বিভিন্ন জঙ্গল দেখাইতো, জাস্ট লাইক দ্যাট। মানে গাছগুলো এইভাবে আছে, মোটা মোটা কিছু গাছ, দূরে কিছু গাছ যেটা নাকি বুলো গাছ, এরকমভাবে মানে বাঁকানো চোরানো কেমন জানি গাছগুলা, ঝুড়িগুলো এইভাবে এইভাবে নেমে গেছে চারিপাশে, বিভিন্ন অনেক ঝুড়ি এরকম। তো মানে অন্যরকম, এবং ওই ভেতর থেকে কেমন জানি একটা কুয়াশার মতো এরকম যাচ্ছে ভেতর থেকে সরে সরে, সম্ভবত এই গাছের শ্বাসমূল বা ভেতরে এগুলো চলাফেরা করে এখানকার গ্যাসগুলা। তো একেবারে অন্যরকম, মানে হরর মুভির একটা সেটের মতো লাগলো, এবং মনে হইতেছে যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে গাছপালার ভেতর থেকে। তো এগুলা দেখতে দেখতে কিছুক্ষণ তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তখন ফ্রেড বলতেছে যে আমরা উই শুড গো ব্যাক, কারণ ওখানে তো বিলটা কাজ করতেছে, সো উই শুড গো ব্যাক অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। মানে তার ওই যে পাভেলের মামা আর বিল দুজনে ওখানে টেন্ট ঠিক মতো করতেছিল, ওরা হাঁটতে বের হয়ে গেছে এখানে। তো বলছে আমরা যাই, তো আমরা তো রাত্রে আসবোই, অবশ্যই এখানে এক্সপেডিশনে মানেই তো রাত্রে ঘোরাফেরা করা। তো পাভেল বলে ওকে লেটস গো। তো দুইজনে যখন ব্যাক করতেছে, ওদের কিন্তু বেরোইতে যে একটু সমস্যা হয়ে গেছে, তখনই দুইজন ডিটেক্ট করতে পারছিল না কোন দিক দিয়ে এখান থেকে ঢুকছে। তো তখন বলে যে ওয়েল ইট উড বি ট্রাবল, বলতেছে ফ্রেড যে রাতের বেলা যদি আমরা আসি, এখানে ঢুকলে, উডসে ঢুকলে কিন্তু সমস্যা, খুঁজে বের করা বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতে দুজনে তার পথ পায়, লাস্টে বের হয়ে আসে, এবং ওই যে সেই যখন নাকি তারা ওই নিচু জায়গাটায় পার হয়, তখন কিন্তু তখনও তাদের ওই অশুভ একটা ফিল মনের মধ্যে রয়ে যায়, মনে হয় যে কিছু একটা। তো যখন তারা ওই নিচু জায়গাটা পার হইতেছে, মানে একদম মানে ওই মাঝখানের যে জায়গাটা আইলের মতো, ওটা দিয়ে হেঁটে উপরে উঠছে, তখন মনে হচ্ছে পিছনে কোনো নাম না জানা কর্কশ কোনো পাখি ডাক দিচ্ছে এরকম। মানে ডাকটা খুবই ডিফারেন্ট, মানে যে বাদুড় বা কোনো কিছু রাতের বেলা নিশাচর কিছু পাখি ডাকে, সমস্ত বাদুড়ই, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর কর্কশ একটা ডাক দিছে। তো এই ডাকটা শুনে পিছিয়ে ফিরে তাকায় দেখতেছে যে ওই পিছনে গাছপালার ওইখান থেকে আসছে। তো দুজন ভাবলো যে হতে পারে কত রকমের পাখি থাকে, হয়তো সব তো আমরা চিনি না। যাই হোক, হেঁটে হেঁটে আবার ওই রাস্তা দিয়ে আসতে আসতে তারা যখন নাকি ওই তাদের যেখানে ক্যাম্প করছে, মানে টেন্ট ফেলতেছিল, তার মামা বিল দুজনে ওখানে চলে আসে, যে দেখে তার মামারা তাবু করে ফেলছে। তো ওদেরকে দেখে বলো যে কি ব্যাপার, কিছু পাইছো নাকি, কোথায় গেছিলা? তো বললো যে অমুক অমুক জায়গায় গেছি এরকম এসে। তো পাভেলের মা বলে যে অসুবিধা নাই, রাত্রেবেলা আমরাও যাবো, উইল গো দেয়ার টু, এই আসো আমরা এখানে এখন করি, বারবিকিউ করি। যাই হোক, তাদের খাবারের সেট আপ করে, তারা বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে। অলরেডি তখনই একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের বেলা তো আবারও গ্রিল করবে, তারা এটা ঠিক করেই রাখছে। তো চারজনে বসে ওখানে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে, এরকম সময় পার হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার মধ্যে টুকিটাকি জিনিস গুছাই ফেলছে, যে যার মতো টুকিটাকি কাজ করছে। এবং পাভেলের মামা বললো যে তোমাদের যদি কারো রেস্টরুম ইউজ করার থাকে তো যাও, এখানকার রেস্টরুম ইউজ করে আসো। রাতের বেলা রেস্টরুমে যেতে গেলে অনেক দূর হাঁটা লাগবে, কারণ ওখানকার ওই যে গ্রাউন্ডের মধ্যে যে রেস্টরুম ব্যবস্থাগুলো কিন্তু বেশ দূরে দূরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডের। যাই হোক, চারজনে মিলে একসাথে যে তারা ওখান থেকে ফ্রেশ হয়ে আসছে, এসে মোটামুটি ওখানে আবার বসে গল্প গুজব করলো, এবং তাদের রাতের যে প্ল্যান ছিল ওখানে বারবিকিউ করার, সেটাও করলো। ওরা সব গুছায় ফেলে সব প্যাক ট্যাক করে ফেললো, যেসব ট্র্যাশ ট্র্যাশ থাকে ওগুলো সব ব্যাগে ভরে বেঁধে ফেলে সব গুছায়। তো যাই হোক, গল্প করতেছে। তো তখন অলরেডি কিন্তু প্রায় 9টার মতো বাজে। তো অনেকে আছে এরকম সময়, মানে এরকম যখন কোনো ক্যাম্পিং গ্রাউন্ড আসে ঘুমায় যায়, ভিতরে ঢুকে আর বের হয় না। আর বেশ নীরবতা নেমে আসে এই রাতের বেলা। এই উডসের আলাদা একটা শব্দ আছে, ঝিঝি পোকা আলিশের বেশ লাউড শব্দ, তো এটা আসতেছে। তো এখন পাভেলের মা বলতেছে তাকে আসলে মানে অলসতায় পেয়ে বসছে, মানে খুব টায়ার্ড লাগতেছে তার, এখন বাইরে যাওয়ার মতো মুড নাই হাঁটতে যাওয়ার। সে বলতেছে যে আমি আপাতত বাইরে বসে থাকি, বিল গেলে যাইতে পারো, আমি একাই থাকবো, অসুবিধা নেই। বিল বলতেছে না, আমিও এনে বসে থাকি, লেটস এনজয় দ্য নেচার এনজয় করি বাইরে বসে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওখানে বসে বসে গান শুনি আর দেখি, মানে নেচার দেখি। তো তখন ফ্রেড বলতেছে যে না, আমরা একটু বাইরে যেতে চাইছিলাম। পাভেল বলে হ্যাঁ। তো তখন বলে যে বেশি দূরে যেও না, তোমরা এখান থেকে বেশি দূরে যেও না, আই উড সাজেস্ট নট টু গো বিয়ন্ড দ্যাট প্লেস, যেখানে তোমরা বলছো যে তোমাদের খারাপ ফিল হয়েছে, ওইটার ওই পারে যেও না।
আর সাজেস্ট, তারপরে তোমরা বলছো যে উডসের উপরে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট নিয়ে যাও, ওখান থেকে ঘোরাফেরা করে চলে আসো। ওয়েল দেখেন তো জাস্ট ফিল নাও, আর তো কিছু না, তোমরা তো আর ঘোস্ট হান্টার্স না। তো পাভেল বলে যে ওকে, ফ্রেড বলে যে ওকে ম্যান, নো প্রবলেম। তো বিল বলে যে দেখো ওর পাভেলটা দেখা দেয়, বলো তো কিন্তু নতুন আসছে, অন্য স্টেট থেকে আসছে তাও, হ্যাঁ, সো বি কেয়ারফুল। তো পাভেল বলে না এটা কোনো সমস্যা না। যাই হোক, ফ্রেড আর পাভেল দুজন বেরোয়। তো ফ্রেড পাভেলকে বলে যে তোমার দায়িত্ব দিয়ে দিল আমার সাথে, তো পরে যদি কোনো এখানে সমস্যা হয়, একটা ব্যাপার হবে না সমস্যা যদিও, সো স্টিক টু মি, আমার সাথে থাকো, মানে একা একা হাঁটা চলা করো না, এরকম বলে দুজনে হাঁটতে থাকে। তো এখন যে রাতের বেলা তারা হেঁটে যাচ্ছে ওই জায়গায়, ওই যে চিকন রাস্তাটার দিকে, যদিও তাদেরকে বলে দিচ্ছে, পাভেলের মামা বলছে যে ওইটার ওইবারে যেতে না, ওই যে যেখানে নাকি ওই যে তারা চিন্তা করছিল ওই চিকন রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওইটার উপরে যেতে, ওইবারে যে উডসের কাছে যেতে নিষেধ করছে পাভেলের মামা। কিন্তু তাদের চিন্তা হলো যাবে, তারা ওটা ক্রস করবে। তো ওই জায়গায় যে যাওয়ার সময় যে রাস্তাটা এখন এই রাতের বেলা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগতেছে, কারণ পুরোপুরি মনে হচ্ছে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। চাঁদটা উঠছে যে আকাশের মধ্যে মেঘে ঢাকে, আবার একটু বেরোয় এবং গাছপালার মধ্যে পড়ে। অ্যান্ড একেবারে পাভেলের কাছে খুব ভালো লাগতেছে, বিকজ অফ পাভেলের কাছে ফিলটা হচ্ছে এরকম যে সে কোনো ওয়ারউলফের মুভি দেখতেছে, এরকম লাগতেছে তার কাছে। যে ওয়ারউলফের মুভি পুরানো আমলে 90s দেখলে মনে হতো না যে গাছপালার ভেতরে কেমন জঙ্গলের মধ্যে ডাকতেছে, চাঁদ মাঝে মাঝে বের হয়, ঢেকে যায়, এরকম লাগতেছে। পাভেল এনজয় করতেছে। পাভেল ফ্রেডকে বলে এটা যে মানে তোমার কাছে কিরকম মনে হয়? ফ্রেড বলে যে আমরা প্রায় এটা এনজয় করি, আমরা ফ্রেন্ডরা প্রায় উডসে যাই, আর আমাদেরকার উডসগুলো এই ধরনের সব ট্রিজ, হ্যাঁ এখানকার ট্রিজ হলো এই টাইপের, তো বেশ জোস। হ্যাঁ মানে এইখানে আসে কিনা জানি না, মোটা গাছ, তোমার কি দেখাবো, কিছু গাছ আছে যেটা মানে একদম 3-4 জন মিলে ব্যাট দিয়ে ধরতে হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনে হাঁটতেছে, গল্প করতেছে, আলো মারতেছে এবং মনে হচ্ছে পুরা বনটা জীবিত হয়ে গেছে। বনের মধ্যে কিছু শব্দ আসতেছে, এগুলা পাভেল কখনো পায় নাই লাইফে। যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসো নিচু জায়গাটার কাছে যেখানে নাকি পানি। তো এখান থেকে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে, যে জায়গাটার মধ্যে একটু পানি জমে আছে ওই জায়গাটায় শাইন করতেছে চাঁদের আলো ঝিকমিক করে, আর গাছগুলো যে পাশের দূরের গাছের যে মাথাগুলো সেগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানিতে। তো কাছে আসলো, সেই দিনের মতোই একটা ফিল মনের মধ্যে কাজ করা শুরু করলো পাভেলের, যে যাওয়াটা ঠিক হবে না, ওই পারে যাওয়াটা ঠিক হবে না। ওই পাড়টা মনে হচ্ছে যে এই হালকায় যে নিচু জায়গাটা যেখানে পানি জমে আছে, ওই পাড়টা মনে হচ্ছে যে ওদের জন্য প্রোহ্যাবিটেড করে রাখছে, মানে এরকমই একটা মানে মনের মধ্যে একটা সিগন্যাল তাদের আসতেছে। যাই হোক, তারপরও কোনো কথা নাই, ওখানে পার হয়ে গেল ওইটা জায়গাটা। তো পাভেল পার হওয়ার সময় শুধু মনে করতেছে যে আরে আমি তো কত দূরে বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে, বাপ মার থেকে অনেক দূরে, এমন একটা জায়গায় যে কোথায়। তো তারপরে মনের মধ্যে সান্ত্বনা, তার মামা আছে, ফ্রেডকে তার খুব ক্লোজ ফ্রেন্ডের মতো লাগতেছে তার কাছে। যাই হোক, পার হয়ে গেল, গিয়ে তখন যখন ওই পাশে উঠছে, উঠে হেঁটে হেঁটে ওঠার পরে এই উডসটা একেবারেই ডিফারেন্ট মনে হচ্ছে তাদের কাছে। মানে এটা মানে দিনের বেলা যেরকম দেখছে সেরকম লাগতেছে না, মনে হচ্ছে যে চাঁদের আলো এসে পড়ছে একটা কালো একটা পুরা বিশাল অংশের উপরে, যে জায়গার উপরগুলো ধূসর এবং পাতাগুলো নড়তেছে গাছপালার, এবং তার এই যে ধূসর যে জায়গাটার পাতাগুলো নড়তেছে তার নিচের অংশটাই কালচে, কেমন জানি কালচে টাইপের, এবং যত কাছে যাচ্ছে কালচে জায়গাগুলোর মধ্যে দিয়ে হালকা হালকা আলো ঢুকতেছে, যে স্কাইলিক এগুলো বুঝতে পারতেছে পাতার ফাঁক দিয়ে। তো মানে একটা অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। তো যখন কাছাকাছি চলে আসছে উডসের, তো তখন ফ্রেড জিজ্ঞেস করতেছে পাভেলকে ঢুকবা ভিতরে? তো পাভেল বলতেছে যে ওয়াই নট ম্যান, আমরা তো আসছি এই কারণে। তো তখন ফ্রেড পকেট থেকে তাকে একটা মার্কার বের করলো, মার্কারের মুখটা হচ্ছে হলদে কালারের, মানে ইয়ালো, তো ইয়ালো মার্কার একটা তো নিল, ইসের হাতে দিল পাভেলের কাছে, যে এটা রাখো। সো আমরা যখন যাব গাছের মধ্যে একটা করে দাগ দিয়ে যাব, সো উই নো এই যে কালারটা এটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে, আলো মারলে জ্বলে উঠে, রিফ্লেক্ট করে। তো আমরা একটা করে দাগ দিয়ে দিয়ে যাবো, তাহলে আমরা জানবো যে কোন দিক থেকে আসছি। তো পাভেল হাসে, পাভেল বলে যে এরকম অনেক জায়গা আছে এরকম চক দিয়ে দাগ দিয়ে যায়, মানে গাছের হিসাব রাখার জন্য। সো ওকে। তো দুজনে হেঁটে হেঁটে ওখানে ঢুকে এবং যথারীতি তারা গাছের একটা দাগ দেয়, দাগ দিয়ে এরকম সামনে যাচ্ছে। তো এরকম যখন নাকি 3টা গাছের গায়ে দাগ দিছে, তখনই মনে হলো আশেপাশের জায়গাটা মানে যার থেকে প্রায় 100-200 ফিট দূরে মনে হলো কিছু নড়াচড়া শুরু হয়ে গেল, মানে কেমন জানি পাতাগুলো বেশি নড়তেছে, বাতাস বেশি যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একটা স্রোতের মতো এরকম যাচ্ছে। তো ফ্রেড বলতেছে স্ট্রেঞ্জ, মানে এরকম তো না, মানে এই পাশে দেখো কাম, ওই পাশটা এরকম কেন? তো এরকম যখন শব্দ শুনছে, হঠাৎ করে তারা শব্দ পেল দূরে ঘোড়ার ডাকের শব্দ। মনে হলো যে খুব তেজস্বী কোনো ঘোড়া মানে চি করে ডাক দিছে দূরে, মানে খুবই অন্যরকম।
তো সে বলছে এই উডসের মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ, ফ্রেড বলতেছে। তো ফ্রেড মনে হচ্ছে যে বলতেছে, ফ্রেড কিন্তু ভয় পাইছে, ফ্রেডের গলা কেঁপে গেছে। তো পাভেলেরও ভয় লাগছে, কিন্তু পাভেল এতটা ভয় পায়নি ফ্রেডের মতো, ও কেন জানি একটু শান্ত। এই সময় হঠাৎ করে তারা ঘোড়ার খুরের শব্দ পাইছে। তো শব্দটা পাওয়ার সাথে সাথে ফ্রেড করছে কি, পাভেলের জ্যাকেটের হাতা ধরে বলতেছে যে এইখানে কোনো ঘোড়া আসার কথা না, ঘোড়ার শব্দ পাওয়ারও কথা না, দিস ইজ সামথিং রং। তাই বলে সে জ্যাকেটের হাতা ধরে দৌড় দিল টান দিয়ে একদিকে। তো পাভেলও আসলে কিছু না বুঝে দৌড় দিছে ওর সাথে। তো দৌড়াচ্ছে ফ্রেড, কিন্তু মনে হচ্ছে যে সে আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছে। পাভেল কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ফ্রেড আসলে ভয় পেয়ে বা তার আসলে জ্ঞান লোপ হয়ে গেছে, সে কোন দিকে দৌড়াচ্ছে। তো সে থামাইলো ফ্রেডকে, সে এরকম হে ম্যান স্টপ বলে এরকম থামাইলো। তো ফ্রেড দৌড়ায় চলে যাচ্ছিল, এক পা পরে থেমে দাঁড়াইছে। তাহলে বলছো ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কই যাইতেছো? আমরা যদি এখানে না ঢুকে আমরা বের হয়ে যাবো, তুমি কোন দিকে যাইতেছো? তো ফ্রেড তখন মনে থতমত খেয়ে গেছে, বললো যে আমি আসলে মানে ভয় পাইছি। সে বললো দেখো লুক, ওরা দেখাইতেছে ওদিকে। তো মানে একটা সাইডের দিকে কুয়াশাতে ভরে গেছে ওই জায়গাটা, মনে হচ্ছে যে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের ডালপালাগুলো পুরো ছেয়ে গেছে। আর পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকেও প্রায় একটা বেশ বড় জায়গা নিয়ে গোল করে তাদের এখান থেকে সার্কেল হয়ে পুরাটা কুয়াশাতে ঢেকে গেছে, মানে তারা কোনো রাস্তা দেখার মতো নাই। তো তখন পাভেল চেতে গেছে, বলতেছে যে তুমি এদিকে কেন দৌড় দিলা? ঘোড়ার মানে এদিকে ঘোড়ার ডাক শুনে তো দৌড়ানোর কিছু নাই, আমরা এখান থেকে চলে যাবো, বের হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তখন বলছে নো ইউ ডোন্ট নো, এখানে সমস্যা আছে, ঘোড়ার ডাক মানে এখানে বিপদ। মানে বলে এখানে ঘোড়ার ডাকের কোনো অপশন নাই, এখানে কোনো ঘোড়া নিয়ে কেউ আসে না, থাকেও না। তো সে গলা আরো নামায় বলতেছে এইখানে একটা লেজেন্ড প্রচলিত আছে যে এই জায়গাতে একজন যাজককে মেরে ফেলছিল কিছু দুষ্কৃতিকারী নেটিভ পিপল, এবং তারা মারছিল, এবং এরপর থেকে হেডলেস হর্সম্যানের মতো সেই যাজককে মানুষ দেখে। তো এই 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 জিনিসটা আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তাই বললে ফ্রেড আবার তাকে মানে টান দিতে যায় হাত ধরে। সে বলে যাই ম্যান দাঁড়াও, কোন দিকে যাইতেছো তুমি? আমাদের তো পিছন দিকে যাওয়ার কথা। তখন বলে পিছন দিকে মানে? তুমি আমার যত জানা মতো এদিক থেকে আসছো। দুজনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, মানে মনে হচ্ছে তর্ক হইতেছে এরকম। তো ফ্রেড বলতেছে যে আমি যাইতেছি তোমার মতো তুমি যাও, বলে ফ্রেড ফট করে হাঁটা দিয়ে দেয় সামনের দিকে। তো পাভেলের কাছে ভয় লেগে যায়, কারণ পাভেল তো একা হয়ে যেতেছে এখানে। পাভেল মানে কোনো চিন্তা করার আগে ফ্রেড ততক্ষণ অনেক দূর চলে গেছে। তো পাভেল তখন ঠান্ডা মাথায় চিন্তা করে, পাভেলের মাথা একটু ঠান্ডা তার থেকে, সে চিন্তা করে যে আমি যেদিক থেকে আসছি ওদিকেই ফেরত যাব। পাভেল এতটুকু ঠাউর করতে পারতেছে যে সে পেছন দিক থেকে আসছে, মানে যেদিক থেকে পাভেল আসছে ওদিকে না, মানে তারা যেখানে ছিল সেখান থেকে অপোজিট ডিরেকশনে হেঁটে যেতে হবে তাকে। তো পাভেল কি করে, চুপচাপ, এখন অতটুকু জায়গা কিন্তু ফাঁকা, ওখানে কুয়াশা নেই, কুয়াশা কিন্তু একটা বেশ বড় প্যারামিটারে পড়ে। তো পাভেল আস্তে আস্তে হাঁটতে থাকে মানে পিছন দিকে, এবং এইবার সে একটু ভয় পায়। সে চিন্তা করে যে আমার এত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরকার ছিল না। মনে মনে সে একটা দোয়া পড়তেছে, মানে যতটুকু যা পারে, খুব বেশি ভালো জানতো না পাভেল, তারপরে সে মনে মনে যতটুকু যা দোয়া টুকিটাকি পারে পড়তেছে, পড়ে সে ব্যাকের দিকে আসতেছে, তার বুকটা ধুক 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 করতেছে। আর পাভেলের মতে এরকম সিচুয়েশনে যে পড়ছে সেই বুঝবে এটা কতটা ভয়ের। এই সিচুয়েশনে যদি কেউ না পড়ে, একটা বনের মধ্যে একা, এবং মানে এটা খুবই ভয়ের একটা জিনিস, এবং একদম অপরিচিত বন, এবং যে জ্বালতেছে না, তার কাছে কিন্তু আলাদা নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে, জ্বালতেছে না। এই কারণে সে মনে করতেছে হঠাৎ ফ্ল্যাশ লাইট জ্বাললে কি দেখবে, বা মানে এখানে কি দেখা যায় হঠাৎ কেটেই সে ভয় পাচ্ছে। ওই আকাশ থেকে যে চাঁদের আলো পড়ছে স্কাইলিকের মতো গাছপালার ডালপালায় পাতার ফাঁক দিয়ে, সেইটার আলো দিয়ে সে একটু একটু করে যাচ্ছে সামনে। তো একবার তার মনে হলো যে আমি ওখানে ঘন কুয়াশা দেখতেছি, ওদিকে লাইট মারি। লাইট মারলে বেশ খানিকটা জায়গা দেখতে পেলো, সে ডালপালার ফাঁক দিয়ে যাওয়ার জায়গা। চিন্তা করলো যে আমি মানে একটু তার জন্য ভালো হলো, সে লাইটটা বন্ধ করে চিন্তা করলো হ্যাঁ মাঝে মাঝে এখন লাইট মারবো। তো সোজা ওদিকে হাঁটা শুরু করলো। তো হেঁটে হেঁটে পৌঁছায় গেছে ওদিকে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার থেকে প্রায় 3-4 ফিট দূরে ঘোড়ার শব্দ, একদম ঘোড়া নাক দিয়ে যেরকম করে নিঃশ্বাস ছাড়ে ওরকম একটা শব্দ, ঘর 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 করে। তো পাভেল ফট করে পিছিয়ে ফিরে তাকাইছে যেদিক থেকে শব্দটা আসছে। তাকায় দেখে যে তার থেকে বাঁ দিকে প্রায় 7-8 ফিট দূরে হবে এরকম। তার কাছে কিন্তু মনে হচ্ছে একদম তার কানের কাছে আসছে শব্দটা, ভয়ঙ্কর লাগছে তার কাছে ঘোড়ার এই শব্দটা। তো তার থেকে 7-8 হাত দূরে হবে এরকম। ওই জায়গায় সে দেখতেছে
এই যে আকাশ থেকে যে আলো পড়ছে স্কাইলিকের এর মধ্যে, এবং ওখানকার গাছপালাগুলো একটু ডিফারেন্ট যেটা বলছি, আর উইলো গাছের এরকম ইগুলো নামে ফারগুলো নেমে থাকে এরকম। তো ওই জায়গাতে দেখতেছে যে একটা ঘোড়ার অবয়ব দাঁড়ায় আছে হালকা আলোতে, আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং আসলেই মনে হচ্ছে ওইটার পিঠে কোনো কেউ বসা, কিন্তু সেই যে বসা তার মাথা দেখা যাইতেছে না, মনে হচ্ছে ঘাড় মানে মাথা ছাড়া একটা বডি বসা ঘোড়ার মধ্যে লাগাম ধরে বসে আছে, এবং ওই ঘোড়াটাই শব্দ করছে, এবং তার সামনেই ওই ঘোড়াটা এরকম করে মাথা ঝাড়া দিল নিজের এরকম করে, এবং আবার শব্দ করলো এরকম, মাথাটা ডানে বামে ঝাড়া দিল এবং শব্দ করলো, এবং সে কিন্তু পুরো বুঝতে পারছে অবয়ব, এবং ঘোড়াটা হবে কালো কুচকুচা, কারণ গাছের সাথে এই কালার মিলে গেছে এরকম। তো পাভেল বোধ শূন্য হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য, সে চিন্তা করছে যে সে কি করবে বুঝতে পারতেছে না। এই সময় সে হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ তার ডান দিক থেকে সে শব্দ শুনলো, ফ্রেডের কণ্ঠ ফিস ফিস করে তার কানে পড়লো, কাম ওভার হিয়ার বলে তার মানে জ্যাকেটের ডান হাত ধরে আস্তে করে তাকে টেনে নিল। তো সে ভয়ে বাঁয়ে তাকাবে না ডানে তাকাবে চিন্তা করতে পারলো না, ফ্রেডের কণ্ঠটা চিনছে, সে ফিস ফিস করে বলছে তারে। তো সে তারপরও ডানে তাকে একটু পরে দেখলো যে হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছে কাছাকাছি, তো একদম কাছাকাছি ফ্রেডি। তাকে বলছে যে আস্তে আস্তে ফিস ফিস করে বলছে লাইট অন করো না, ফ্ল্যাশ লাইট ভুলে অন করো না বলে তাকে টানতেছে, টানতে টানতে আস্তেই করে ওখান থেকে কয়েক তারা পা পিছায় গেল। একটু পরে দেখলো ঘোড়াটা আবার শব্দ করলো, এখান থেকে দেখতেছে কিন্তু, তারপর ঘোড়াটা আস্তে আস্তে খটখট করে পা ফেলে ফেলে এইদিকে চলে আসতেছে, মানে তাদের প্যারালালি সামনের দিকে যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো ঘোড়াটা ঘুরে দাঁড়াইলো, মানে একদম ঘুরে দাঁড়াইলো, এবং সেই জায়গাতেই কিন্তু ওরা দুইজন দাঁড়ায় ছিল, পাভেল আর ফ্রেড, মানে সেই দিকে মুখ করে ঘুরলো ঘোড়াটা, এবং তখন বুঝতে পারলো ঘোড়াটার চোখগুলো জ্বলতেছে। ঘোড়ার চোখ এরকম জ্বলে কিনা সে জানে না, পাভেল এর আগে দেখে নাই। ঘোড়ার চোখ তার জানা মতো জ্বলার কথা না, কালচে চোখ হয়, একদম কালচে টাইপের চোখ হয়, জ্বলার কথা না, কিন্তু এটা জ্বলতেছে, এবং জ্বলতেছে কি বিড়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলতেছে। এবং ঘোড়া তো বুঝতেই পারছে ঘোড়া, এবং এটা শব্দ হিসেবে বুঝতে পারছে, একদম মনে হলো তাদের দিকে মুখ ঘুরাইলো, মানে একদম ঘুরে গেল তাদের দিকে, তারপর এরকম মাথা নাড়ছে। তো সাথে সাথে তাকে ফ্রেড বললো যে রান বলে দৌড় দিল। তো এইবার আর সে কোনো ছিল, ফ্রেড যেদিকে দৌড়াচ্ছে সেও দৌড়াইছে ওদিকে, এবং দৌড়াচ্ছে, এবং হঠাৎ করে পিছনে ঘোড়ার ডাক শুনলো বেশ খানিকটা দূরে, এবং পায়ের শব্দ, মানে দৌড়ানোর শব্দ। তো বুঝলো যে দৌড়ে আসতেছে, পুরো হপিংয়ের শব্দ। তো দৌড় দিয়ে একদম শেষ মাথায় এসে দেখতেছে হ্যাঁ আসলেই এখানে বের হয়ে যাওয়ার জায়গা। তো যখন পাভেল দেখতে পাচ্ছে মানে বাইরের আলো, মানে পরিষ্কার আলো গাছপালার বাইরে, সে আর ওয়েট করে নাই, সে একদম মানে যত স্পিডে পারে দৌড়ায় সে বের হয়ে আসছে খোলা জায়গায়। তো খোলা জায়গায় এসে দেখতেছে যে ফ্রেড তার পিছে পিছে বেরিয়েছে। তো ফ্রেড তাকে বলতেছে যে তুই এত ফাস্ট দৌড়াস কেমনে, এই রে জিজ্ঞেস করছে পাভেল রে। তো পাভেল বলতেছে ফিয়ার, বলতে বলতে দৌড়াচ্ছে, এবং তখন হাঁপাচ্ছে, একদম মনে জিভ বের হয়ে আসবে এরকম। তো পিছনে তারা ঠিক ঘোড়ার ডাক এত তীক্ষ্ণভাবে শুনলো, এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক পাভেল তো শুনেই নাই, বা মনে হয় যে সিনেমাতেও শুনে নাই এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক। তো পিছনে এসে দেখলো যে হ্যাঁ তারা ওই ডোবার কাছে চলে আসছে, যে জায়গাটা ওই যে ডোবাটা, ওই ডোবার ওই যে নিচু জায়গাটা। তো ওই জায়গাটার মধ্যে খুব অবাক হয়ে তারা একটা জিনিস খেয়াল করলো, যে পানিটা যেখানে ছিল তাদের ওই পথটা কিন্তু, যে মানে যেই পথ দিয়ে তারা আসছে পথটা কিন্তু শুকনা ছিল, পথের উপর দিয়ে পানি ছিল না। এখন দেখতেছে ওই মাটির পথের উপর দিয়েও পানি, মানে বেশ খানিকটা জায়গায় মানে এরকম পানি দিয়ে ঢেকে আছে, মানে হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পানি উঠছে। তো কোনো কথা নেই, বুঝতে পারছে ওখানে পথ দেখা যায়, মানে ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সরু ফিতার মতো পথ। তো কোনো কথা নাই, দৌড় দিল ওখান থেকে, দৌড়ায় যে ইসে উঠে গেল আগে, ওখানে ফ্রেড আগে উঠে গেল, ফ্রেড উঠে যায় তাকে বলতেছে আসতে। তো ও আসলো, পাভেল আসলো, দুজনে মিলে আস্তে ধীরে পার হইলে যে পায়ের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো পানিতে ডুবে যাচ্ছে, ছপ ছপ করতেছে, করতে করতে ওই পাশে চলে আসলো। তো ওই পাশে এসে তারা যখন উঠছে ওই পাশে উঁচু জায়গাটার মধ্যে, তখন দেখতেছে ওইখান থেকে ঘোড়ার এই হপিংয়ের শব্দটা আবার আসছে, এসে ঠিক ওই যেই জায়গাতে পানি এসে গেছে ওই পর্যন্ত এসে দাঁড়াইলো। ঘোড়াটা ওইখানে দাঁড়ায় জোরে জোরে ডাকতেছে আর মানে শব্দ করতেছে, এবং এই পাশ থেকে তারা দেখতেছে চাঁদের আলোতে যে আসলে ওইটার পিছে আরোহী বসা, এবং আরোহীর কোনো মাথা দেখা যাচ্ছে না, কালো রঙের একটা ক্লোক পরা, কালো একটা ক্লোক পরা, মাথা নাই, ওইখানে দাঁড়ায় আছে ঠিক পানির ওই পাশে। তো যাই হোক তাড়াতাড়ি ফ্রেড টান দিল পাভেলকে, এবং দুজনে মিলে তারা হাঁটা শুরু করলো ওদিকে। ভয়, এখন তারা লাইট জ্বেলে জ্বেলে যাচ্ছে, এখন তারা মানে ওই পাশের গাছগাছালির মধ্যে লাইট মেরে মেরে, এখানে কোনো শব্দ নাই, শুধু ঝিঝির শব্দ, আর কোনো শব্দ নাই। তো এক সময় তারা চলে আসলো তাদের ক্যাম্পের কাছে পথ খুঁজে, এবং খুবই বিধ্বস্ত
এসে দেখে যে ক্যাম্পের বাইরে বসে আছে, মানে তার মামা আর ওই যে বিল দুইজনই বসে আছে। তো তারা যখন একদম কাছে আসলো দেখলো যে দুইজনই একদম ঘুমে বেঘোর, মানে বেঘোর ভাবে ঘুমাচ্ছে। ওইখানে শুয়ে গান শুনতেছিল, ওইভাবে ঘুমায় গেছে। তো যে ডেকে উঠাইলো দুজনরে, তো লাফ দিয়ে উঠছে দুজন। উঠার পর যে কি হয়েছে, তো বলতেছে যে মানে উই গট স্পুক ম্যান, ভয় পাইছি, ভয়ঙ্করভাবে ভয় পাইছি। তো বলতে কি হয়েছে, বলে যে এরকম এরকম জিনিস দেখছি। অবাক হইলো এরা দুইজন, অবাক হইলো, বললো যে আরে তুমি শিওর যে এরকম? ফ্রেড আর পাবেল বলছে দুজনই দেখছি। তো যাই হোক, তারপর বললো যে তোমরা এখানে কেন ওপেন ঘুমাইতেছো? বলে যে এখানে মানে বসে, বলে যে ক্যাম্প গ্রাউন্ড, এটা তো এরকম ওপেন ঘুমানোর জায়গা না, কায়োডি আছে, কত কিছু আছে, মানে কত সমস্যা হইতে পারে তোমাদের ক্যাম্পে, এইভাবে ঘুমায় না মানুষ, একদম ওপেন তোমরা ক্যাম্প চেয়ারে বসে ঘুমায় গেছো। বলে গান শুনতেছিলাম এখানে শুয়ে, এরকম একসাথে দুজন ঘুমায় গেলা? বলে হ্যাঁ, মনে হলো যে হঠাৎ করে চোখের মধ্যে একদম ঘুম চলে আসলো, ঘুমায় গেলাম। তখন তোর বললো যে চলো আমরা ক্যাম্পের ভিতরে যাই। তো যে ওরা আগে জুতা টুতা খুলে ফেললো, এখানে বাইরের থেকে ভিজে গেছে জুতা। তো তারপরে যে তারা ক্যাম্পের মধ্যে ঢুকলো। তো পাবেলের মামা আর বিল দুজন ভিতরে ঢুকেই নাকি স্লিপিং ব্যাগে ঢুকে একদম ঘুমাই গেছে। তাদের মানে এরকম তাদের ফিল হইতেছিল যে তারা ঘুমাই গেছে ওখানে। তো রাতের বেলা তখন পাবেল আর ফ্রেড অনেকক্ষণ ঘুমাইতে পারে নাই, তারা বসেছিল, জেগেছিল। তো তাদের যে বাইরের যে ছিল, তাদের ওই ফায়ার করছিল, ক্যাম্প ফায়ার করছিল, ওইটারে তারা পুট আউট করছে। আসার আগে দুজন মিলেই করছে এই কাজটা, ওদেরকে ঢুকাই দেয় মামাদেরকে। ওরা এতে ঘুমাই গেছে। তো ওরা দুজন ওখানে অনেকক্ষণ বসেছিল, আর তাদের সাথে ওখানে একটা চার্জ লাইট ছিল, ওইটারে একদম ডিম করে রাখছিল। তো লাস্টে দুজনই শুনছে, ওরা মানে একদম মানে ওখানে রাত যখন প্রায় শেষ হয়ে যায়, দুজনই শুনছে ভয়ঙ্কর কোনো শব্দ, চিৎকারের, দূর থেকে চিৎকার করতেছে কেউ, মানে দূর থেকে আসতেছে। এবং এই দুজনেই মানে ফ্রেডও শুনছে, পাবেলও শুনছে, এবং একই রকম দুজন, যেহেতু দুজনের সাথে ক্রস ভেরিফিকেশন করছে যে চিৎকারটা কেমন লাগছে, মানে কিরকম শব্দ আসছে। তো ফ্রেডও বলতেছে ঠিক এইরকম কর্কশ এরকম, পাবেলও ঠিক সেম জিনিস শুনছে। তো শেষ রাত যখন শেষ হয়ে যায় তখন এরকম চিৎকার শুনছে তারা। তো খুব ভয় পাইছিল দুজন, এবং মানে ওইভাবে ভয় পেয়ে যে যখন শুয়েছে আস্তে আস্তে ঘুমায় গেছে। তো পরে দিনের বেলা ঘুম ভাঙে, তো তখনই ওই যে পাবেলের মামা বিল ওরা বলে যে তাদের এমন ঘুম আসছে, তাদের কোনো হুঁশই নেই। অ্যাকচুয়ালি ওরা যে রাত্রেবেলা আসছে কি বলছে এটাও তারা ঠিক মতো খেয়াল নাই, তাদের ভাষা ভাবে তাদের মনে পড়ে, এত ডিপ ঘুম আসছিল তাদের। তো যাই হোক, তারপরে সকালবেলা তারা সবকিছু গোটায় ওখান থেকে চলে আসে। তো যাওয়ার আগে দিয়ে একবার ফ্রেড বলে যে আমি একটু দেখে আসতে চাই ওই জায়গায়। তো পাবেল বলে যে ঠিক আছে। তো তখন পাবেল নামে, আর তার সাথে পাবেলের মামাও নামে। বিল আর আসে না, বিল বসেছিল গাড়িতে। তো তিনজনে মিলে ওইখানে আসে পানির কাছে। এসে দেখতেছে যে জায়গা সরু পথটা, ওইটা পানিটা কিন্তু উপরে নাই আর নিচেই, মানে ওই জায়গাটা যে জায়গাটা উঁচু হয়ে আছে ফিতার মতো, ওইটা কিন্তু আবার উঁচুই হয়ে আছে। ওইটা যে রাতের বেলা ডুবে গেছিল পানিতে, এটা আর বোঝা যায় না, মনে হয় যে ওই জায়গাটা শুকনাই ছিল এরকম, আর পুরো জায়গাটা ওইরকম আছে। তো তখন পাবেলের মা বলে যে ওই পাশে যায় দেখি ঘোড়ার খুরের কোনো ছাপটাপ পাওয়া যায় কিনা। তো ওরা না করছিল, কিন্তু পাবেলের মামা ওই জায়গাতে যায়, ক্রস করে যায়, ওই পাশে যায়। তো ওই পাশ থেকে সেরকম হাত নাড়তেছে, কিছুই নাই, কোনো ছাপটাপ কিচ্ছু নাই। তো সে আবার হেঁটে আসে, এসে বলে যে তোমরা আসলে ভুল দেখছো চোখের, বলে চলো 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 বলে যাচ্ছে। তো তখন যখন এইটাতে আবার পাবেল একটু মাইন্ড করছে যে ভুল দেখছে, মানে আমি আর ফ্রেড দুজনেই দেখছি। তো আসার পথে তখন বলতেছিল যে পাবেলের মামা তাদের গাড়িতে যে তোমরা দেখে থাকলো, এগুলো নিয়ে এত চিন্তা করবা না, এগুলো মাথা মানে এগুলো তো হন্টেড প্লেস, অনেক কিছুই দেখে। সেই আমাদের ঘুম যে আমাদের আসছে, এটাও ছিল একটা অ্যাবনর্মাল জিনিস, এইভাবে ঘুমানোর কথা না। আমি এত এইভাবে ঘুমায় যাই না, এত মানে এরকম মানে নর্মাল মানুষ আমি না যে কোনো অ্যাডভেঞ্চার করবো না, চুপচাপ যে ঘুম আসবে ঘুমায় যাবো, এত টায়ার্ড ফিল করবো। সাম রিজন আই ফেল লাইক দ্যাট অ্যান্ড অলসো বিল ফেল লাইক দ্যাট। আমরা ঘুমায় পড়ছি, কিছু একটা এখানে তো অবশ্যই আছে, এটা কিছু না, হয়তো তোমরা আসলেই দেখছো। তো তখন ফ্রেড বলে যে হয়তো না, আমরা দেখছি ওখানে। তো যাই হোক, পরবর্তীতে পাবেল তখন থেকে নিউ মেক্সিকোতে আর থাকে নাই বেশি দিন, কিছুদিন থেকে সে চলে আসছিল ব্যাক করে। তো ওকে ফ্রেড এসে পরে বলছিল যে সে শুনছে যে ওই জায়গাটা নাকি পানি প্রায় সময় জমা থাকে, মানে প্রায় সময় মানে কি প্রায় সব সময় মানুষজন পানি পেয়েছে, এমনকি ঠান্ডার সময়। আর কথিত আছে ওখানে মানুষজন নাকি বলে যে রাতের বেলা নাকি ওই পানিটা আসলে উঁচু হয়ে যায়, ওই জায়গাটাকে ঢেকে দেয়, ওই যে ঝিলতে রাস্তাটা, কারণ ওইখান দিয়ে নাকি ওই হেডলেস হর্সম্যান চলাফেরা করে, আর হেডলেস হর্সম্যান পানি পার হইতে পারে না, হ্যাঁ মানে জলাশয় পার হয়ে আসতে পারে না, ওইটাকে নাকি ব্লক করে দেয় ওই জায়গাটা। পানিটা নাকি অটোমেটিকলি কোনো একটা অলৌকিকভাবে ব্লক হয়ে যায়, মানে পানি উঠে যায় ওই লেভেলে। এটা কিন্তু কোনো স্রোতস্বিনী পানি না, কিছু না, একটা নিচু জায়গা, একটা খালের মতো হয়তো, ঠিক আছে। দিনের বেলা অটোমেটিকলি ওই জায়গাটুকু জাগনা থাকে যেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়, আর রাত হইলেই নাকি ওই জায়গাটা পানি উঠে ব্লক হয়ে যায়, যাতে হেডলেস হর্সম্যান এই পাশে না আসতে পারে। এটা নাকি ওখানকার কথিত কথা আর কি, লেজেন্ড, প্রচলিত কথা। এটা নাকি সে শুনছে। আর সবাই গেলে যে এরকম দেখে তা না, ফ্রেডের
পরিচিত মানুষদের মধ্যে কেউ দেখতে পায় নাই, দু একজন এরকম শুনছে, আবার সে এরকম মানুষেরও রেফারেন্স পেয়েছে যারা দেখছে এটাকে। তো ফ্রেড নিজেকে মনে করে যে সে একজন লাকি মানুষ, সে দেখতে পারছে। পাভেলকে বলে যে কনসিডার ইউরসেলফ লাকি অ্যাজ ওয়েল, তুমি নিজেরও লাকি মনে করো যে তুমি যে দেখতে পারছো, অ্যান্ড তুমি হঠাৎ করে আসছো অন্য জায়গা থেকে। তো পাভেল জানে না সে আসলে কি দেখছিল, বাট এটা কোনো লৌকিক জিনিস না, এটা সে শিওর যে লৌকিক কিছুই না, এটা ইট ওয়াজ মানে সামথিং প্যারানর্মাল, সামথিং আনন্যাচারাল, সামথিং সুপার ন্যাচারাল, সেটাই সে মনে করে। হ্যাঁ, যে এরকম কিছুই সে দেখছে ওইখানে। তো যাই হোক, এই ছিল পাভেলের একটা ঘটনা। এছাড়াও জর্জিয়াতে পাভেলের কিছু ঘটনা কালেক্ট করা আছে, মানুষের কাছ থেকে শুনছে, সে সময় হলে সেগুলো পাঠিয়ে দিবে বলছে। আপনার কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে পাভেলের ঘটনাটা। এরকম জায়গা কিন্তু অনেক আছে ওয়েস্টে, এমনকি ইউরোপে অনেক জায়গা আছে যে জায়গাগুলোর সম্বন্ধে লেজেন্ড প্রচলিত আছে, এবং মানুষজন অনেকেই ওইসব জায়গায় অনেক কিছু ফিল করে এবং দেখে। করি আমি চলে যাচ্ছি নাদিরের ঘটনায়। নাদিরের মামা বাড়ি হচ্ছে মানে নানা বাড়ি টানোর, এবং সেখানকার কোনো একটা গ্রামে তাদের বাড়ি, এবং বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা গ্রাম, সুন্দর প্রকৃতি ঘেরা। আর দেখে নাকি বেশ ভৌতিক লাগার কারণ আছে, কারণ রাতের বেলা বেশ রহস্যময় একটা চেহারা ধারণ করে সেই গ্রামের। নাদির বর্তমানেও গিয়ে সেখানে মনে হয় যে তার কাছে মনে হয় যে অনেকটাই মানে সেই গ্রামের ভাবটা রয়ে গেছে, যদিও অনেক গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গ্রামে গেলে এখন শহুরে একটা ভাব চলে আসে। নাদির এখনও তার নানা বাড়িতে গেলে সেরকম একটা ফিল পেয়ে যায়, কারণ মূল বাস স্ট্যান্ড থেকে তার নানা বাড়ির দিকে যে রাস্তাটা গেছে সেটা একটা খালের পাশ দিয়ে গেছে, এবং একদম চিকন একটা পায়ে চলা পথ। এক পাশে গেলে বেশ বড় বড় ভিটা দেখা যায়, এবং সেই ভিটাগুলো পুরনো ভিটা, সেখানে গাছপালা আছে অন্যরকম এবং ভয়ঙ্কর, এবং সেই ভিটার মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা নিয়েও যাওয়া যায়। মানে কেউ যদি ওই ভিটার উপর দিয়ে চলে যায়, মানে কেন যে ওই ভিটাটা পড়ে আছে, এখনও পড়ে আছে, নাদির বলছে যে ওই ভিটা এখনও মানুষজন কেউ ওখানে যায় না, এখনও পড়ে আছে কেন কেউ জানে না, কারণ এইসব জায়গা কিন্তু খালি থাকে না, এখন গ্রামে হোক যেখানেই হোক সেখানে মানুষজন একটা নিয়ে নেয়। তো ওই ভিটা পড়ে আছে, ওইটার উপর যে শর্টকাট নিয়ে আসা যায়, ওখান দিয়ে আসলে পরে নামলে এই পাশে ভিটা যেখানে শেষ হয়ে গেছে সেইখানে এখন আর নাই। যেই ঘটনার সাথে সম্পৃক্ত যেই জায়গাটা, সেটা ছিল একটা বাসা ছিল, সেইটাও একটা পরিত্যক্ত ভিটার মতো, সেটার ওইখান থেকে গাছপালা ছিল অন্যরকম। তো কেউ ওইখানে যেত না, ভয়ে পাই মারাইতো না ওই ভিটারে। তো সেই ভিটার পাশ দিয়ে নাকি রাস্তাটা বের হয়ে আবার যে নর্মাল রাস্তাটা খালের পাশ যাচ্ছে ওটার সাথে মিলছে, এবং সেদিক দিয়ে যে মোড় নিয়ে গেলে যেই রাস্তাটা পড়ে সেটা একটা লম্বা রাস্তা, দুই পাশে গাছ, আর মানে গাছ লাগানো রাস্তা দুই পাশে, এবং পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, মানে অনেক দূর পর্যন্ত চাষাবাদের জায়গা শুধু, এবং এত বেশি বড় যে দূরের যে অন্য জায়গার যে রাস্তা ঘুরে গেছে দূরে, সেটা একদম ছোট্ট রেখার মতো লাগতো দুই পাশের মানে রাস্তা দুইটা। তো এরকম, এবং সেখান থেকে সোজা গেলে পরে এক সময় ওই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার এরকম পায়ে চলা পথ দিয়ে যেতে হতো তার নানা বাড়ি। তো যাই হোক, পায়ে চলাপথ বলতে মানে ওখান থেকে চলতো রিক্সা ভ্যান এগুলো চলতো। তো এখন পর্যন্ত সেখানে নাকি ওই যে ব্যাটারি চালিত রিক্সা ওইভাবে চলে না, যেভাবে চলার কথা অন্যান্য জায়গায় যেরকম ভিড় হয়ে গেছে ওরকম না। তো যাই হোক, তো এই ঘটনা যেটা সেটা হচ্ছে 90s ঘটনা, 90s মাঝামাঝির দিকে তার মামার সাথে, তার মামার নাম শাহিন, তার সাথে ঘটছিল। তো নাদিরের মামা গেছিল তাদের বাসা থেকে শহরে, আর কি শহরে বলতে তাদের যে ওখানে জেলা শহর, সেখানে গেছিল কোর্ট কাচারির কাজে। তো সেখানে গেছে সকাল, মানে একদম আর্লি সকালে চলে গেছে, সেখানে যে কাজকর্ম করছে, কোর্টের তো বেশ মানে বিভিন্ন কাজে লেট হয়, সেগুলো করছে, ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানেই দিন কাটাইছে এবং তার পরিচিত আত্মীয়র সাথে। এবং কাটায় যখন সে রওনা দিয়েছে কাজ শেষ করে, তখন একদম বিকাল। তো সেই পড়ন্ত বিকালে নাদিরের মামা আত্মীয়র কাছ থেকে বিদায় নিয়ে, সেখানে টেম্পো চলতো, এরকম বড় বড় টেম্পু, মানে অনেকটা ওই যে সেই সময়কার বেবি ট্যাক্সির মতো দেখতেন, পিছনে লম্বা জায়গা বসার দুই পাশে। তো সেটাতে উঠে বসছে এবং সেটা রওনা দিল তাকে নিয়ে তাদের উপজেলায় নিয়ে আসবে। সে উপজেলার থেকে আবার তাকে নেমে ওইখানকার থেকে গ্রামের রাস্তা ধরে আসতে হবে। ওখানে ভ্যান পেলে ভালো কথা, কিন্তু ওই যে রাস্তা যেটা বলছি পায়ে চলা রাস্তা, ওই সব জায়গায় আবার ভ্যান চলে না, বেশিরভাগ টাইমে হেঁটে আসতে হয়। চলে ভ্যান চলে, কিন্তু আসতে চায় না আর কি ভ্যান। তো যাই হোক, তার মামা উঠে বসছে টেম্পোতে, এবং টেম্পো আসলো যথাসময়, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এরকম সময় এসে টেম্পো নামলো তাদের এখানে। তো মানে একদম অন্ধকার হয়ে আসতেছে। তো বাজার ওইখানে সে ছিল, উপজেলা ওখানে যে বাজার ছিল, তো বাজার গোটায় বসবে। তো নাদিরের মামার শখ হলো, শাহিনের শখ হলো যে সে মাছ কিনবে, তার খুব শখ মাছের বাজারে। এবং গ্রামের যে নিজস্ব বাজার, সেটার ভিতরে সাধারণত ওই যে তার পছন্দ মতো মাছ সবসময় পাওয়া যায় না। তো নাদিরের মামার শখ ছিল একটা চিতল মাছ কিনবে সে, তো সে অনেকদিন ধরে চাচ্ছে। তো আজকে যেহেতু বেরিয়েছিল এবং শহরে কাজ শেষ তাড়াতাড়ি আসার সময় চিন্তা করলো একটা ঢু মারি, দেখি উপজেলা বাজারে চিতাল মাছ আছে নাকি। তো ঢুকছে,
এখানে বাজার মোটামুটি একটু জমজমাট, কিন্তু এই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নাই, মানে বাস টাস প্রায় শেষ, সব দোকানে দেখে ঝাঁপি টাপি গোটায় ফেলতেছে। তো ওইখানে যে খুঁজতে খুঁজতে দেখলো যে একটা কর্নারের দোকানে সেখানে বড় মাছ রাখা আর কি। জিজ্ঞেস করলো চিতল আছে নাকি, বলে নাই। তো বের করতে রুই দেখাইলো লোকটা, একটা বরফের মধ্যে দেখলো রুই আছে, বেশ বড় সাইজ, নিবে নাকি। তো নাদিরের মামার একবার ইচ্ছা ছিল নিবে না, কেন রুই মাঝে মাঝে উঠে তাদের গ্রামেও পাওয়া যায়। তো এই রুইটা জানি তার কান পছন্দ হলো, মানে একটু বড় সড়ো সাইজ, প্রায় 7-8 কেজি ওজন হবে এরকম। তো এরকম হঠাৎ করে তো পাওয়া যায় না। তো সেই লোকের সাথে একটু দামাদামি করলো, দামাদামি করতে করতে লোকটা দিবে না, সে দাম খুব কম বলছে আর কি। যাই হোক দিয়ে দিল তার এক সময় দিল। তো সে বলতেছে যে আপনার কাছে ব্যাগ আছে নাকি, তো বলে যে ব্যাগ তো নাই। তো বলে তাহলে আমার কাছেও কিছু নাই, আপনার দোকানের মধ্যে ব্যাগ নেই, প্লাস্টিকের ব্যাগ আছে ওটাতে। তখনকার সময় প্লাস্টিকের ব্যাগ বেশ চলতো আর কি, ব্যাগ এরকম ধরারই ব্যাগ ছিল। বলে প্লাস্টিকের ব্যাগে এত বড় মাছ হাঁটবে না। তো লোকটা বললো যে আচ্ছা, কেটে দিতে চাইছিল, লোকটা বলছে কেটে দিব নাকি। তখন সে বলছে না, কেন বাড়িতে আস্ত নিয়ে যাবে, সৌন্দর্য এটাই। তো সে বলে যে তাহলে ঈদে বেঁধে দেন, সুতলি দিয়া। তো সুতলি দিয়ে বেঁধে দিল, সেই মাছ নিয়ে সে রওনা দিল নাদিরের মামা শাহিন। তো সে হেঁটে মাছের বাজার থেকে বের হয়েছে, তখন সে খুঁজতেছিল যে কোথাও ছালার ব্যাগ ট্যাগ পাওয়া যায় কিনা। দেখে ছালার ব্যাগ ওখানে নাই, বন্ধ হয়ে গেছে দোকানপাট বেশি, মানে সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে বন্ধ, সন্ধ্যা বন্ধ হয়ে যাচ্ছে। বাইরের দিকে 2-1টা দোকান, 5 রুপারে এগুলো খোলা। তো সে বের হয়ে এসে সে ভ্যান খুঁজতেছে, 3 চাকার ভ্যান। তো একটারে পেলো, সেই ভ্যান তাকে এনে ওই যে তাদের মূল যে এখান থেকে মানে মাটির রাস্তার মতো হয়েছে ওইখানে নামাই দিবে, এরপর যাবে না। তো সে ওই পর্যন্ত নিয়ে আসলো ভ্যানে। তো ভ্যানওয়ালা জিজ্ঞেস করতেছে বারবার যে মাছ করতে নিলেন, কি অবস্থা, এরকম খোলা মাছ নিয়ে মানুষ আসে নাকি, ব্যাগে ভরে নেবেন না, আমার এখানে নোংরা হয়ে যাচ্ছে। তো সে চিল্লাচিল্লি করলো ভ্যানওয়ালার সাথে, তো তোমার কি হয়েছে, তুমি ধুয়ে ফেলবা এটা কি, তোমার তো মানে বুঝলো ভ্যানওয়ালা একটু ডিমান্ড করছে তার কাছে, তার একা নিয়ে যাচ্ছে তো এমনি ভাড়া বেশি নিবে। সে বললো দিব না, তোমার টাকা বেশি বাড়াই দিব না, পরিষ্কার করে নিয়ে অসুবিধা নেই, কেন মাছ থেকে তো পানি পড়ে। তো যাই হোক, এক সময় সে ওই মাটির রাস্তার কাছে তাকে এনে ভ্যানওয়ালা নামাই দিল। তো তিনিও নেমে গেলেন টাকা দিয়ে। তো নামার পর ভ্যান কিন্তু দ্রুতই সরে গেল ওখান থেকে। তো তিনি ঘড়ি দেখলেন রাত 9:30 বাজে, মানে মোটামুটি ভালোই রাত। তো তিনি হাঁটা ধরলেন, কেউ নাই আশেপাশে, একদম প্রকট ঝিঝি পোকার ডাক। তিনি আসতেছেন, তো হাতের বাদিকে তার ওই খালটা পড়ছে, খালটা দেখা যাচ্ছে, খালের ওই পারে গাছগাছালি, এই সত্যি বেশ বাতাস চলতেছে, কারণ মানে তখন গ্রীষ্মকাল, বাতাস চলতেছে। আর মানে একদম নিশুতি, একটা নৌকাও নাই খালের মধ্যে। সাধারণত মাঝে মাঝে দেখা যায় 2-1টা নৌকা মাছ ধরে বসে বসে, এখান থেকে নৌকাও নাই। নৌকা যেগুলো আছে পাড়ে উঠায় রাখছে, আর পুরা রাতের নিস্তব্ধতা পেয়ে বসছে। 9:30টার সময় বলছে গভীর রাত, আর ডান দিকে গাছগাছালির করতে অন্যরকম লাগতেছে। তো শাহিন খুব মোটামুটি বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি এগুলো নিয়ে এত চিন্তা করতেন না, ভূত প্রেত নিয়ে এত ভয় পাইতেন না। নাহলে এত বড় মাছটা তিনি ক্যারি করে আসতেন, হাত ব্যথা হয়ে যেতেছে, সুতলিতে হাত কেটে যাচ্ছে, এরকম 3-4টা করে পেঁচাই দিছে, তো ধরছে উনি, কেটে যাচ্ছে। তারপর ভয়ও লাগে, মাছ জোরে জোরে ঝাঁকি খায়, এরকম বড় মাছ উঁচা করে রাখতে হয় একটু, কারণ লেজ বাড়ি খেয়ে যায় নিচে এরকম। এই অবস্থায় হাঁটতেছে, তার কাছে অসহ্য লাগতেছে, মানে এটা নিয়ে এরকম পার হইতে, মানে এই ভারটা এবং মাছটা নিয়ে। তার মধ্যে এই যে পেড়া কেন নিলাম আমি, এগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। আবার একবার ভাবছে কাটাই নিলে ভালো হতো। তো এরপর হাঁটতে হাঁটতে যখন সামনে চলে আসছেন, তিনি দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ওই যে অল্টারনেটিভ ভিটার ওখান থেকে যাওয়ার জন্য যে একটা রাস্তার কথা বলছিলাম, যেটা অল্টারনেটিভলি যাওয়া যায় আর কি, শর্টকাট। ওদিক দিয়ে হেঁটে গেলে মানে একটু তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে ওই পাশে নামা যায়, কাছাকাছি যে রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গায়। কিন্তু এই রাস্তার শর্টকাট দিয়ে যেখানে নামছে ওইটাই কিন্তু মানে মূল জায়গাটাও, তো ভিটাটাও একটু ভয়ের, কারণ ওই পাশে কতগুলা ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলোর মধ্যে বাড়িঘর ছিল, এখন থাকে না কেউ, কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ। আর ওই পাশে নামার সময় যে জায়গাটা, ওইটাও একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু মানে শাহিন কখনো দেখেন নাই, তিনি জান নাই, বাট তিনি শুনছেন যে পরিত্যক্ত বাড়ি, এক সময় থাকতো মানুষ, এখন থাকে না, মানুষ ভয় পায় ওই জায়গায় গেলে, এটা শুনছে সে। তো তারপরও তার মাথায় চিন্তা আসলো যে আমি যদি শর্টকাট দিয়ে ঢুকে যাই, তাহলে আমি হয়তো অনেকখানি রাস্তা সেভ করব, সময় বেঁচে যাবে আমার, যাবো কি যাবো না, আবার হাতে একটা মাছ আছে, এইটা চিন্তা করতেছে। গ্রামের মানুষের ভয় পায়, ভূত প্রেতের ব্যাপার স্যাপার থাকেই, আর সেই 90s তারও আগে। তো এরকম 2 রকমের চিন্তা করতে করতে, আর এদিক দিয়ে গেলে সেই খালের পাশ দিয়ে যেতে হবে। তো এক সময় সে চিন্তা করলো আমি ঢুকে যাই ওই শর্টকাট দিয়ে। সে সুন্দর করে শর্টকাট রাস্তাটা উঠলো, এটা একটু উঁচু, এরকম ঘুরে যায় আর কি। তো সেইখানে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে সে, হাঁটতে হাঁটতে যে ঢুকলো যেখানে, এখানে গাছপালা আছে, বেশ গাছপালা। দেখলো যে এই গাছপালার মধ্যে দিয়ে এখান থেকে ছোট রাস্তা গেছে, ওখানে ধরো ওই যে পুরানো ঘর পড়ে আছে, ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা পুরো মানে পুরানো কারো ভিটা ছিল আর কি, ওই ভিটা এখন আর থাকে না কেউ, গাছগাছালি জন্মায় গেছে কেমন, এর মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি আবার তাকায় দেখছেন আরেকটা ভিটা আছে ওইখানে, এরকম কয়েকটা দেখে একদম সামনে যখন চলে আসছেন, মানে অনেক দূর রাস্তা, এরকম হাঁটছেন, কিন্তু ভয়ও লাগতেছিল, কারণ মাছটা হাতের মধ্যে, হ্যাঁ, মানে ভয় পাচ্ছিলেন যে মানে গ্রামে যেসব প্রচলিত কথা আছে, মাছ দিয়ে যা, এরকম কিছু শুনেন নাকি।
তো উনি যখন চলে আসছেন মানে এই ভিটার রাস্তাটা প্রায় শেষ, শর্টকাট রাস্তাটা শেষ, এই সময় তিনি বুঝতে পারলেন যে মানে হঠাৎ করেই মনে হলো যে বৃষ্টি শুরু হলো, টপ 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 করে জোরে জোরে ফোটা ফোটা পড়া শুরু করলো, মানে একেবারে হঠাৎ করে বৃষ্টি ঝরা শুরু করলো। আর তখনই মেঘ গুড় গুড় করে ডাকতেছে, মানে বৃষ্টিটা আগে পড়ছে, মেঘটা পরে হচ্ছে। তো মানে প্রচন্ড বিরক্ত হয়ে গেলেন শাহিন, তার মাথা এলোমেলো হয়ে গেছে নাজিরের মামার, মানে আসছে এবং তার আরেক হাতের মধ্যে বগলের তলায় তিনি একটা এরকম প্লাস্টিকের ফাইল পেঁচা রাখছেন, ওখানে কাগজপত্র আছে তার, মানে তার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল যে এই কেমনে হয়তো কাগজপত্রে কিছু হবে না কেন প্লাস্টিকের ফাইল, তারপরও তিনি মানে খুব দ্রুত হেঁটে সামনে যাচ্ছেন, পানি থেকে গাছপালার পাতা কিছুটা সেভ করতেছে তাকে এবং এর মধ্যে বাতাসও ছাড়ছে বেশ। তো শেষ মাথায় ভিটাটা যে উনি দেখলেন যে ওইটা চাল টাল আছে সুন্দর, মানে ঢাকা, তো বুঝলেন কে আছে না আছে আমার দেখা দরকার নেই, আমাকে যাওয়া দরকার। তো তিনি তাড়াতাড়ি যে ওই টিনের চালের নিচে দাঁড়াইলেন, এর মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ছাট আসতেছে, তিনি তাকায় দেখতেছেন যে সামনের বৃষ্টিটা এত ঘনভাবে পড়তেছে যে পুরো দৃষ্টিসীমা ঘোলা হয়ে গেছে, আর দূরে মেঘ চমকাইতেছে যে ওই যে খালটা ওইদিকে নিচু হয়ে গেছে, তো খালের ওই পাশটা এরকম উঁচা, মানে একটা অদ্ভুত লাগতেছে, দূরে মেঘ চমকাইতেছে যে মেঘের মধ্যে দেখতেছে খালের পুরো অংশটা দেখা যাচ্ছে, আর ওই যে ছোট্ট ওই খালের উপর যে ব্রিজটাও দেখা যাচ্ছে এরকম। তো কিছুক্ষণ দাঁড়ায় আছেন তিনি ওখানে, বারান্দার উপর ঝমঝম পানি পড়তেছে, দুই এক জায়গায় ওই পাশে দেখলেন যে ওই ছাদ ফুটা হয়ে গেছে, চাল ওইখান থেকে পানি পড়ে, তিনি চিন্তা করলেন কতক্ষণ দাঁড়ায় থাকবো। এই সময় তিনি ভেতরে ওই ঘরের ভিতরে শব্দ পাইলেন, মানে একটা নারী কণ্ঠ, তাকে মানে বয়স্ক নারী কণ্ঠ যেরকম হয় সেরকম, যে ওইখানে দাঁড়ায় আসিস কেন, এখানে আয়, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন আরে এইখানে কি, এখানে থাকে নাকি, বয়স্ক কোনো মানুষ থাকে নাকি যে তাকে ডাকছে এরকম। তো কি চিন্তা করে তিনি আস্তে করে একটু উকি দিলেন ভিতরে, তো দেখে তার বুঝতেছেন না অন্ধকার, তো অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না। আবার যখন নাকি বাইরে বজ্রপাত চমকাইলো, আলো হইলো, আলোতে তিনি বুঝলেন যে একটা অবয়ব, বয়স্ক মানুষ, এই মিলি সেকেন্ডের জন্য বোঝা গেল একটা বয়স্ক মানুষের অবয়ব বসে আছে কোনায়, ঘরের মধ্যে তেমন কিছুই নাই মনে হচ্ছে একটা, তবে এটা বোঝা গেল যে ঘরে কোনার মধ্যে মাটির চুলা টাইপের কিছু আছে, ওখানে বসে আছে। তো তিনি ওই যে বয়স্ক মানুষের একটা অবয়ব হালকা আলোতে বুঝতে পারছেন। তিনি এখান থেকে বলতেছেন যে কি চাচি, আমি তো এখানে বৃষ্টির জন্য দাঁড়াইছি, চলে যাব, বৃষ্টি থামলে চলে যাবো, অসুবিধা নেই। তো বলছে আয় ভিতরে আয়, আবার শুনতেছে মানে ওই কণ্ঠ, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন যে আর ডাকতেছে, এটা অভদ্রতা দেখায়, তিনি আস্তে করে ঢুকলেন, ঢুকে বলছে আলো নাই আপনার এখানে, কি ব্যাপার অন্ধকারে বসে আছেন কেন? বলে আলো জানবো, তুই বয়, এখানে বয়। কি কিনেছে হাতে, কি এটা মাছ? তো শাহিন অনিচ্ছা সত্ত্বেও বলতেছেন হ্যাঁ মাছ। তার কাছে অবাক লাগতেছে যে বয়স্ক মহিলা অন্ধকারে এই মাছ কেমনে দেখতেছে এরকম আর এতভাবে। তো মহিলা কিন্তু বলছে আরে কি সুন্দর রুই মাছ রে, কতদিন মাছ খাই না। তারপর তিনি অবাক হয়ে গেলেন যে মহিলা এখান থেকে রুই মাছও ডিটেক্ট করতেছে, কতদিন মাছ খাই না, কি বলে। তার মনের মধ্যে একটা কু ডাক দিল আর কি, শাহিনের একটু ভয় লাগা শুরু করলো মধ্যে। ছট করে তিনি কানের কাছে শব্দ পেলেন, কেমন একটা মানে বাজে বোটকা গন্ধ, আর কানের কাছে একটা শব্দ, মাছটা আমারে দিয়ে যা। একদম ওই মহিলারই কণ্ঠ একদম তার কানের পাশে বলছে মাছটা আমার দিয়ে যা। তো শাহিন তাড়াতাড়ি মাথা ঘুরাইলেন, এরকম ফট করে তাকালেন, দেখলেন যে তার থেকে প্রায় 2 ফিট দূরে, মানে এখন কিন্তু আলো আধারিতে বোঝা যাচ্ছে, কেন বাইরের একটা আলো আছে আকাশের, যদিও বৃষ্টি হচ্ছে আকাশের আলো আছে, কিন্তু সে বোঝা যাচ্ছে যে একটা বয়স্ক মহিলা মনে হয়, কুজা টাইপের, বসে আছে, তার থেকে 2 হাত দূরে, হাত দিয়ে তার মাছটার গায়ে হাত বুলাচ্ছে এরকম, আর কথা বলছে যে তার কানের কাছে, সে বুঝছে যে মাথাটা তার কানের কাছে আনছিল, এর জন্য সে একটা বোটকা গন্ধ পেয়েছে। এবং এর মধ্যেই বজ্রপাত চমকাইল, বাইরে প্রচন্ড শব্দ হলো, এবং এই বিজলির আলোতে তিনি দেখলেন যে মহিলার সব চুল মনে হচ্ছে একদম মানে সাদা, মানে মহাসাদা, মানে সোনের মতো সাদা, তিনি 1 সেকেন্ডে দেখতে পারছেন। আর এই বিজলির আলোতেই তার চোখে পড়ছে মহিলার মুখটা মনে হচ্ছে শত কুঞ্চনে ভরা, চোখের জায়গাটা মনে হচ্ছে ছানি পড়া এরকম। তো শাহিনের বুকের ভেতরে এমন ভয় করে উঠলো এই চেহারাটা দেখে, যে মহিলাটা আবার মুখটা মনে হয় বেজার করে রাখছে, ঠোঁট কেমন করে। তো সে মাছের এই সুতলিগুলো তো তার হাতে পেঁচানো ছিল, সে ওই সুতলি ধরে একটা লাফ দিল এই সাইডে, মানে গেটের এই পাশে, না বলে সেই পাশে চলে আসলো। তার মাছও ছেঁচড়ায় তার সাথে আসতেছিল, সে দৌড় দিয়ে সে দরজার বাইরে চলে যাবে, সে শাহিন দৌড় দিয়েছে দরজার দিকে। এই সময় মনে হলো তার মাছটাকে চেপে ধরছে এরকম করে হাত দিয়ে, মাছটা ধরে ফেলছে ভেতর থেকে, 2 হাত দিয়ে ধরে ফেলছে। সে বুঝতে পারলো যে 2টা হাত এরকম বয়স্ক মানুষের হাত, এরকম কুচকুচানো, মানে কুচকানো চামড়া, এরকম 2টা হাত চিকন চিকন ধরে বসছে মাছটাকে। তো শাহিন ওই সুতা ধরে টান মারছে, সে মাছ নিয়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে কিনছে, সে টান দিয়েছে। তখন ওই টানের চোটে মাছের কানের কাছে, যে কানের ফুলকির কাছে যে সুতাটা দিয়ে বাঁধছে মুখের, ওই জায়গাতে ছিঁড়ে চলে গেল, পুরো জিনিসটা ছিঁড়ে চলে আসলো, মাছটাকে টেনে ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে। তো সে
ভয়ের চোটে আর কিছু চিন্তা করলো না, মানে উদ্ভ্রান্তের মতো সে লাফ দিয়ে পড়ছে। পড়ে সে শুধু মেক শিওর করলো যে তার ফাইলটা আছে, যে তার এখানে, সে ওইটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো পানির মধ্যে দিয়ে, বৃষ্টির মধ্যে দিয়ে। এদিকে চরম বর্ষণ হইতেছে, সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ব্রিজ পার হয়ে পাশে চলে আসছে। তার দৌড় তো বন্ধ হয় না, একদম দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় এসে পড়লো। এক সময় বাসায় এসে প্রচণ্ড ভয়ে, মানে তখনও তার বুক কাঁপতেছে ভয়। সেটা কি দেখলো, এসে সে দরজা জোরে জোরে নক করছে, তার বাসার মানুষ দরজা খুলছে। খোলার পর তারে দেখে তো অবাক, যে এরকম অবস্থা কেন, পানিতে একদম ভেসে গেছে, কাদা মাটি লেগে গেছে একদম নিচে, আর তার ওই ফাইলও মানে প্লাস্টিকের হতে বেঁচে গেছে পুরো ভিজা উপর দিয়ে। যাই হোক, তারে ঘরের মধ্যে নিল, নিয়ে তারে সবাই মুছলো টুসলো, এই শরীর টরি মুছে দিল। তো সে তখন বলল যে সে কি দেখে আসছে, এরকম বললো। তো নাদিরের নানা তখন অনেক বকাবকি করলো যে তোমাকে কে বলছে ওই ভিটার মধ্যে দিয়ে আসতে, এমনকি তোমার রাতের বেলা ওইরকম মাছ নিয়ে আসতে বলছে কেউ দিক দিয়ে, ওই জায়গা ভালো না, তোমরা জানো না তোমরা কেউ এত বছর এখানে কেন মানুষ হচ্ছো, অনেক কিছু বকাধকা করে। যাই হোক, এগুলো শোনার পরে সে কি করবে, আর শাহিন বেচারা সে শুনে এগুলা। তো তারপরে রাতের বেলা নাকি নাদিরের মামার বেশ জ্বর আসে এবং বেশ অসুস্থ হয়ে যায়। তো তাকে মোটামুটি শুশ্রূষা করে, দোয়া কালাম পড়ে ফু দেয় তারা রাতের বেলা, এবং দিনের বেলা দেখা যায় জ্বরটা আরও বেড়ে যায়। তো পরবর্তীতে দিনে তাদের ওইখানকার ওই যে মসজিদের হুজুর তাকে দিয়ে ঝাড়ানো হয়, যেটা সবাই করে আর কি গ্রামে নর্মালি। এবং ওই একই ব্যাপার যে তাকে বলে রাতের বেলা এরকম মাছ নিয়ে কেন আসা যাওয়া করছে। তো এরপর থেকে নাদিরের মামা মানে শাহিন রাতের বেলা চলাফেরা করতো না ওই জায়গায় কেন, গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। আর ওই স্পেসিফিক ওই এলাকাটায় সে এড়ায় চলছে, অনেকদিন যায় না ওইখানে। তো পরবর্তীতে মানুষের কাছে সে শুনছে যে ওই জায়গাটা ভিটাটা এমনি অনেকে পরিত্যক্ত জায়গা, ওখানকার অনেক মানুষ নাকি কোনো কারণে ভয় এখান থেকে চলে গেছে, এই জন্য ভিটাটাকে মানুষ বলে যে ওই জায়গাটা একটু ভয়ের। আর ওই যে বয়স্ক মহিলাকে দেখছিল, ওই জায়গায় নাকি একটা বয়স্ক মহিলাই শেষ মতো থাকতো, তার পরিবারে আর কেউ ছিল না। সে কোনো মতে মানে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে থাকতো, তার পরিবারের কেউ ছিল না, কিছু মানুষ তাকে মানে সাহায্য করতো। সে বদরাগী হয়ে গেছিল অনেক। তো এক সময় সে আর কি তার স্বাভাবিকভাবে সে একসময় মারা যায় এবং ওই ভিটাটা ওইভাবে রয়ে যায়। তো ওই ভিটাটা কি মানুষ ভয় পায় অনেক সময় গেলে, ওই ভিটাটা অনেক ভয় পেত। তো বর্তমানে ওই ভিটাটা নাই, বাট আগেও ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে ওখানে ছিল। ওখানে গেলে নাকি ওই পাশে মানুষ ভয় পেত, ওইখানে অনেকেই দেখতো ওখান থেকে বসে আছে ডাকছে। তো অনেকে বিশ্বাস করতো কোনো বদজিন বা ওই যে পিশাচ আর কি জিন ওখানে হয়তো বাসা বাঁধছিল, মানুষকে ভয় দেখাইতো এরকম। এটাই হইতো আর কি। তো এই ছিল নাদিরের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আপনার ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা, বলছি ঢাকার যাত্রাবাড়ি থেকে। আমার নাম নাবিলা। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা ঘটেছে আমার হোম টিউটর আপুর বড় বোনের সাথে। আসলে যিনি আমাকে টিউশন পড়ায় উনি একদিন আমাকে ফোন করে বলে যে উনি আজকে আসতে পারবে না। উনি প্রতিদিন মাগরিবের সময় আমাকে পড়াতে আসে। তো এর পরের দিন যখন আপু আসে, আপুর কাছ থেকে শুনতে পাই যে ওনার বড় বোন প্রেগনেন্ট ছিল, এই জন্য ওনাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে ওনার মিসক্যারেজ হয়। তো এটা প্রথম না, 3 নাম্বার মিসক্যারেজ ছিল। এভাবে আপু যখন কনসিভ করে 2-3 মাস বা 5-6 মাস এরকম হলে আপুর মিসক্যারেজ হয়ে যায়। ডাক্তারি কোনো রিপোর্ট অনুযায়ী আপুর কোনো শারীরিক সমস্যা ছিল না যে মিসক্যারেজ হয়ে যাবে। তো আপুর পরিবারের সবাই অনেক চিন্তায় পড়ে যায়, শারীরিক কোনো সমস্যা নাই এবং ডাক্তারি রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ে না, তাহলে কেন এমন হচ্ছে। আপু অনেক কান্নাকাটি করতো, যতবারই মিসক্যারেজ হতো ততবারই আপু অনেক ভেঙে পড়তো, কিন্তু তারা কোনো হদিস খুঁজে পাচ্ছিল না কেন এমন হচ্ছে। এরপর আপুরা একজন কবিরাজের কাছে যায়। তো উনি আপুকে দেখে বলে যে আপুর সাথে একজন খারাপ জিনের আসর আছে, মানে একটা খারাপ জিন আপুর উপর ভর করেছে, যার কারণে ওই জিনটা আপুকে কোনোভাবেই বাচ্চা গর্ভধারণ করতে দিচ্ছে না। এই কারণে যতবার উনি গর্ভধারণ করে ততবারই তার মিসক্যারেজ হয়ে যায়। তো উনি আপুর পরিবারের কাছ থেকে খুব বেশি পরিমাণ টাকা ডিমান্ড করে যে আপুর চিকিৎসা করানোর জন্য। তখন তার পরিবারের লোকজন রাজি হয় না। তাদের মনে হয় যে
সে একটু বেশি দাবি করে বসেছে। এরপর আপুর পরিবারের লোকজন একটা রুকাইয়া সেন্টারে যায়, সেখান থেকে একজন রাকি নিয়ে আসে। রাকি নিয়ে আসার পর আপুকে ওই রাকি দেখে, সাথে আপুর মা ছিল। তো রাকি যখন দোয়া দুরুদ করতেছে, আপুর দিকে তাকাচ্ছে, আপু বারবার ওনার কাছ থেকে দূরে সরে আসতে যাচ্ছে, মানে কোনোভাবে ওই জায়গায় স্থির হয়ে বসতেছে না। এক পর্যায়ে যখন রাকি দোয়া দুরুদ শেষ করে আপুর উপর ফু দেয়, তখন আপু একটা অদ্ভুত কণ্ঠে কথা বলে, মনে হচ্ছে যে আপুর ভিতর থেকে অন্য কেউ কথা বলতেছে। বলে যে আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, কেন আমার সাথে এরকম করতেছো? তখন রাকি জিজ্ঞেস করলো, তুমি কেন এই মেয়েটার উপরে ভর করেছো, কি উদ্দেশ্য তোমার? তখন ওই জিনটা কোনো কথাই বলতেছে না, বলতেছে না আমি কিছুই বলবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে এরকম করতে করতে আপু জ্ঞান হারায়। তো ওই দিনের মতো ওখানেই শেষ করে। ওখানে শেষ করার পর যে রাকি নিয়ে আসছিল উনি বলে যে আমি আগামী দিন আবার আসবো। উনি আগামী দিন আবার আসে। আগামী দিন আবার আসার পর ওই রাকি কি করে, গতকালের মতো আবার দোয়া দুরুদ পড়া শুরু করে, ওনার যা যা করার উনি সব করতেছে। তো ওই দিনও আবার ওই জিন হাজির হয় আপুর উপর। তখন অনেক চাপ দেওয়া হয় ওই জিনের উপর। চাপ দেওয়ার পর উনি বলল যে আমি কখনো ওকে মা হতে দিব না, ও আমার সন্তানকে মেরে ফেলেছে, আমি কখনো ওর সন্তান হতে দিব না। তখন রাকি জিজ্ঞেস করলো, ও কিভাবে তোমার সন্তান মেরে ফেলেছে? তো জিনটা বলল যে আমার একটা জায়গার নাম বলল, যে ওই একটা জায়গায় আমরা বসবাস করতাম, আমার একটা ছোট বাচ্চা ছিল, সেই গাছের নিচে খেলা করতেছিল। তো সেদিন ও যাওয়ার সময় আমার বাচ্চাকে মেরে দেয়, ওর পায়ের নিচে পড়ে আমার বাচ্চা মারা যায়। এই ঘটনা দেখে আমার স্ত্রীও মারা যায়। তারপর থেকে আমি ওর উপর ভর করে আছি, ওর সাথে আমি কখনোই ভালো কিছু হতে দিব না। আমার আমার স্ত্রীর সন্তান ওর জন্য মারা গিয়েছে। তো এই কথা বলার পর রাকি একটু নরম হয়, ওকে কনভিন্স করার চেষ্টা করে যে দেখো, ও তো ইচ্ছা করে এটা করে নাই, আর আমরা মানব জাতি সবসময় খালি চোখে সবকিছু দেখতে পাই না, তো তুমি ওকে ক্ষমা করে দাও। তখন জিনটা বলে যে আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না, আমি আমার সন্তান হারা, স্ত্রী হারা একজন ব্যক্তি, আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। তখন রাকি আরো বলে যে তুমি এর বিনিময়ে কি চাও? এরপর জিনটা বলল যে কতক্ষণ স্থির থেকে তারপর বললেন, হ্যাঁ ওকে মৃত্যু পরীক্ষা দিতে হবে। মৃত্যু পরীক্ষা দিতে হবে কেমন? তখন ও বলল যে এমন একটা রাতে ও ঘুমে ঘুমে থাকবে, তো ওকে ওর প্রিয় কোনো মানুষ এসে ডাকবে, ও যদি চোখ খোলে তাহলে ও সে রাতে মারা যাবে, আর যদি চোখ না খোলে তাহলে ও বেঁচে যাবে। তো এটাতে রাকি বলে যে এটা তোমার কেমন শর্ত? বলে হ্যাঁ এটাই আমার শর্ত, ওকে মৃত্যু পরীক্ষা দিতে হবে। পরিবারের লোকজন সবাই চায় যে এটা না করুক, কিন্তু আপু কোনোভাবেই মানতে চায় না। উনি বলে হ্যাঁ আমি পরীক্ষা দিব। তো ওই জিনের কথা মতো একদিন রাতে আপু রাতের বেলা খাবার খেয়ে একা একা ওনার রুমে গিয়ে ঘুমায়। ঘুমানোর পর প্রতিদিনের মতোই নর্মালি উনি ঘুমিয়ে পড়ে। সবাই তো চিন্তায় ছিল, বাইরে ওনার বাবা মা ভাই বোন সবাই ছিল, ওনার হাজবেন্ড সবাই অপেক্ষা করতেছিল কখন কি হয়। তো সারা রাত শেষ হয়ে যখন ফজরের আজান দিবে তখন আপু রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে আসে বলে, তখন সবাই দেখে অবাক হয়। এরপর আপুকে জিজ্ঞেস করা হয় তোমার সাথে কি হয়েছিল? তখন আপু বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি যে আমার বাবা আমাকে ডাকতেছে যে মা বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি খুবই বিপদে আছি, আমাকে বাঁচাও। যখনই আমি চোখ খুলতে যাব তখন আমার রাকির কথা মনে পড়ে। তো আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, তারপর দেখি আমাকে আর কেউ ডাকে না। এভাবে সারা রাত কাটে।
তারপর ফজরের আজান দেয়, আমি ঘর থেকে বের হয়ে আসি। কিছু শোনার পর রাকি বলে, আলহামদুলিল্লাহ, তোমার অনেক মজবুত ঈমান, তুমি আজান শুনে চোখ খুলেছো। যদি তুমি আজান ডাক শুনে চোখ খুলতে তাহলে আজকে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। তোমার উপর ভর করে থাকা জিনটি কখনোই তোমাকে মাফ করতো না। যাক, আজকে তুমি সব ধরনের অভিশাপ থেকে মুক্তি পেলে। আমি দোয়া করব তোমার ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। এবং আপুকে কিছু দোয়া দুরুদ এবং কিছু আমল করার জন্য রাকি বলে গেলেন। তো সেই অনুযায়ী আপু প্রত্যেক দিন আমল করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এভাবে আপুর আবার গর্ভধারণ করেন। তো এই ঘটনার পর অনেক দিন কেটে যায়। আপু এখন একটি ফুটফুটে কন্যা সন্তানের মা। আপুর এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে, আপুর সাথে আর অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি। তো এই ছিল আজকে আমার ঘটনা। ধন্যবাদ।